নমস্কার। প্রথমে জানাই শ্রী শ্রী মা সিংহবাহিনী দেবী, মা খেজুরা চণ্ডী, বাবা লোকনাথ, দেবাদিদেব মহাদেব এবং কালী মাতার পাদপদ্মে শত কোটি প্রণাম। সুধী শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী তথা অনুষ্ঠান পরিচালনা কমিটির সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ, গ্রামবাসীবৃন্দ এবং স্থানীয় প্রশাসনিক বিভাগকে জানাই মা সিংহবাহিনী অপেরার প্রতিষ্ঠাতা, প্রযোজক এবং কলা কুশলী শিল্পীবৃন্দের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। নাটক শুরুর পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। প্যান্ডেলে যেসব খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা রয়েছে, দয়া করে কেউ এদিক ওদিক নাড়াবেন না বা ঘোরাবেন না। তাতে আপনাদের নাটক শুনতে এবং আমাদের শোনাতে উভয়েরই অসুবিধে হতে পারে। যাত্রা চলাকালীন মঞ্চের আলো কখনো জ্বলবে, কখনো নিভবে, তাতে কেউ কৃত্রিম লাইট ব্যবহার করবেন না। প্যান্ডেলের জেনারেটরম্যানের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আমাদের যাত্রা চলাকালীন প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করবেন। ঘোষণাগুলি শেষ হলো। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও বাবা লোকনাথ দেবের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে শুরু করছি আজকের যাত্রাপালা। सर्वमंगल मंगली सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणामयी नारायणि नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। जागो तुमी जागो, जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो जागो तुमी जागो। বেরিয়ে এসেছি আমার মাতাল চরিত্রহীন স্বামীর অন্যায়, অত্যাচার ও নির্যাতনের হাত থেকে বাঁচতে আজ আমি বাড়ির বাইরে বেরিয়ে এসেছি। ও আমাকে, আমার বাচ্চা দুটোকে উপরের ঘরে শেকল তুলে রেখেছিল। অপরাধ ও সব অন্যায় কাজের প্রতিবাদ করি বলে কাল রাতে মদ খেয়ে এসে আমার উপর খুব অত্যাচার করেছে। পারছি না, আমি ওর অত্যাচার সহ্য করতে পারছি না, তাই বাধ্য হয়ে কোনো রকমের শেকল খুলে বাইরে বেরিয়ে এসেছি। কিন্তু এত রাতে আমি যাব কোথায়? ওরও বাড়ি ফেরার সময় হয়ে গেছে, হয়তো বাড়িতে ফিরে এসে আমার উপর আরো অত্যাচার শুরু করবে। তার চেয়ে আমি এক কাজ করি, আজকে রাত্রিটা আমার পাশের বাড়ির কারুর ঘরে আমি লুকিয়ে থাকি। এই শয়তানি দেবকী, তোর কৃষ্ণদের কোলে নিয়ে কোথায় লুকোতে যাচ্ছিস? খবরদার লুকোতে চেষ্টা করবি না, তাহলে তোকে আর তোর যুগল কৃষ্ণকে গলা টিপে শেষ করে দেব। কেন শেষ করে দেবে? কে করেছে আমি তোমার? করিসনি তাই বল। আজ সন্ধ্যায় আমার বাড়িতে যে দুটো যুবতী মেয়ে এসেছিল, তুই তাদের কেন বলেছিস আমি মেয়ে পাচারের ব্যবসা করি? সত্যি কথা বলে সেই মেয়ে দুটোকে তোমার এই নরকের দুয়ার থেকে আমি ফিরিয়ে দিয়েছি। বললি আমার এই বাড়িটা নরক? তো কি চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন কত মেয়ের চরিত্র নষ্ট করে তুমি তাদের বিদেশের বাজারে চালান করে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, তাতে তোর বাবার কি? খবরদার বলছি, একদম তুমি আমার বাপ তুলে কথা বলবে না। আলো দেখতে পাচ্ছ, তা না হলে তোমাকে অন্ধকারে পচে মরতে হতো। তাই নাকি? নিশ্চয়। আমাদের সংসারে অভাবের সীমা ছিল না। 10-20টা টাকার জন্য তোমাকে লোকের কাছে হাত পাততে হতো। চুরির দায়ে মা রক্ষেছো, জেলও খেটেছো। আমার বাবা ভালো মানুষ বলে সে দায় থেকে তোমাকে উদ্ধার করেছে, অথচ আজ তুমি আমার বাপ তুলে কথা বলছো। এক সপ্তাহ আগে তোমার বিছানা নিচে দেখতে পেয়েছি কয়েকটা সুন্দরী মেয়ের ছবি, বান্ডিল টাকা আর একটা চিঠি। হ্যাঁ চিঠি, সেই চিঠিতে লেখা আছে বিদেশের বাজারে বাঙালি মেয়েদের অনেক দাম, তুমি আরো মেয়ে পাঠাও। আমি অ্যাডভান্স 2 লক্ষ টাকা পাঠালাম। শয়তানি,
তাহলে তুই সব জানতে পেরেছিস? শুধু আমি একা নয়, গ্রামের সবাই জানতে পেরেছে, এমনকি পুলিশ প্রশাসনও জানতে পেরেছে। বুঝতে পেরেছি, তুই তাহলে সবাইকে জানিয়ে দিয়েছিস। বেরিয়ে যাও, এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন বেরিয়ে যাবো? আমি না তোমার স্ত্রী? 2 ছেলে 1 মেয়ের মা আমি। তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? করেছিলাম, তখন আমি বুঝতে পারিনি বর্তমান সমাজে স্ত্রী ছেলে মেয়ের চেয়ে টাকার দাম বেশি। টাকা থাকলে পৃথিবীর সবকিছু কেনা যায়, কাজেই ছেলে মেয়ের ভালোবাসা আমার কাছে বাবুই পাখির বাসা। কথা বলেছো, কারণ তুমি তো আর মানুষ নেই, তুমি তো অমানুষ হয়ে গেছো। মারো, যত খুশি তুমি আমাকে মারো, তোমার সত্যি কথা বলতে আমি পিছপা হব না। তুমি অমানুষ, অমানুষ, অমানুষ। আবার মুখে মুখে তর্ক করছিস, আজ আমি তোকে মেরে একদম শেষ করে দেবো। মারো, তুমি ওকে যত খুশি মারো, শুধু এই বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি আমাকে কথা দাও, আর তুমি বিদেশের বাজারে মেয়ে পাচার করবে না। আমরা আগের মতো দুঃখের ভাত সুখ করে খাবো, তবু অতি সুখের আশায় দুঃখকে আমরা বরণ করে ডেকে আনবো না। কথা দাও ওগো, তুমি আমাকে কথা দাও। জড়িয়ে ধরে যতই কাঁদিস না হারামজাদি, আজ তোর কোনো বাপ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আগে তোকে মারবো, তারপর তোর এই বাচ্চা দুটোকে মারবো, কারণ ওরা বেঁচে থাকলে আমার সব বাপের সাক্ষী হয়ে দাঁড়াবে। যা শয়তানি, দূর হয়ে যা। তুমি কি করলে? আগে তোর বাচ্চা দুটোকে গলা টিপে মারবো। খবরদার, খবরদার বলছি, আমাকে মারছো মারো, এই বাচ্চা দুটোর গায়ে হাত তুললে আমার এই ধারালো নখ দিয়ে আমি তোমাকে পালা পালা করে দেব। কি বললি শয়তানি? তবে দেখ দেখ শয়তানি, কে কাকে ফালা ফালা করে। দেখ আর শয়তানি, তোরই জন্য আমি অনেক সুখের আশা থেকে বঞ্চিত হয়েছি। তাই তোকে শেষ করে আমি সেই সুখের স্বর্গভূমিতে পৌঁছতে চাই। বেজন্ম বাচ্চা দুটো আবার জোরে জোরে কাঁদছে, ওরা বেঁচে থাকলে আমার সব বাপের সাক্ষী হয়ে দাঁড়াবে। তাই আগে ওই দুটো বাচ্চাকে আমি আছাড় মেরে মেরে ফেলব। ওগো, এ তুমি কি করলে? এতদিনের ভাব ভালোবাসা, সুখ দুঃখ তিতিক্ষা মুহূর্তের মধ্যে তুমি জলাঞ্জলি দিলে। দিলাম আমি বাবু হতে চাই, বাবু, বড় বাবু। বাড়ির পর বাড়ি, গাড়ির পর গাড়ি, শুধু সুখ চাই, সুখ। এই বাচ্চা দুটোর কথা তুমি ভাববে না? মরুক, টাকা থাকলে ওরকম 10টা বাচ্চা আমি বাজার থেকে কিনে নেব। ভালো চাস তাহলে বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন এ বাড়িতে আসবি না। আর যদি আসিস তাহলে বাচ্চা দুটোর মরা মুখ দেখবি। ওগো, আজ তুমি আমাকে এত বড় দিব্যি দিলে। দিলাম দিব্যি না দিলে তোর এই কুষ্পাণ্ডব বাচ্চা দুটোকে নিয়ে আবার বাড়িতে ফিরে আসবি। আসবো না, কোনদিন তোমার এই সুখের নরকে পা দেব না। মেয়ে পাচারে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে বানাও তুমি সুখের প্রাসাদ, সৌভাগ্যের স্বর্ণ চূড়ায় ওঠার জন্য করো তুমি দিনের পর দিন পাপ। কিন্তু একটা কথা মনে রেখো, পাপ কোনোদিন বাপকেও ক্ষমা করে না। তোমার এই সীমাহীন পাপের শাস্তি তোমাকে একদিন পেতেই হবে। সেদিন আমার জীবনে কোনোদিন আসবে না। আসবে, নিশ্চয়ই আসবে। চন্দ্র সূর্য যদি সত্য হয়, দেব দেবী যদি সত্যি হয়ে থাকে, আমার এই বাচ্চা দুটো যদি বেঁচে থাকে, তোর এই অহংকার একদিন ভাঙবেই ভাঙবে। সে তখন দেখা যাবে। তোমারে বধিবে যে বকুলে বাড়িছে সে। যা দূর হয়ে যা। শয়তান মহিষাসুরকে বধ করবার জন্য মা দুর্গা কোন মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন তা আমি জানি না। কেমন করে 10 হাতে শক্তির সঞ্চয় হয়েছিল
তাও আমি জানি না, তবে এইটুকুই জানি নারী রঙে যেখানে আঘাত করেছে সেখানে মাতৃমূর্তি সংহার মূর্তি ধারণ করে তোদের মতো অসুরদের বুকে ঝাঁপিয়ে পড়েছে। তাই নারীদের এত সহজে তোরা মারতে পারবি না। এমন একদিন আসবে সেদিন এদেশের সব নারী বাহিনী সাজিয়ে তোদের মতো অসুরদের বুকে ঝাঁপিয়ে পড়বে। আর সেদিন এদেশের সব পুরুষ চিৎকার করে বলবে, সাবধান, দুর্গা বাহিনী ধরেছে ত্রিশূল। যা, দূর হয়ে যাও। দেবকী, যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মন খেয়া তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন যাক, শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। এত রাত্রে বেশি দূর যেতে পারবি না রে শয়তানি। রাস্তায় তোকে আর তোর বাচ্চা দুটোকে শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। রাত দুপুরে হারামজাদি মাগিটাকে বাড়ি থেকে তাড়িয়ে পথের কাঁটা আমি পরিষ্কার করে দিলাম। একমাত্র 4 বছরের মেয়ে চন্দনা রয়ে গেল তার মামার বাড়িতে। থাক, ওটা থাক, বড় হলে আমার ব্যবসার কাজে লাগবে। যাক, শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। আসছে আসছে, একটু একটু করে আমার ভাগ্য লক্ষ্মী আসতে শুরু করেছে। এরপর একটা গাড়ি কিনবো, গাড়ির পেছনে বসবো আমি, পাশে বসবে একটা নরম কচি তুলতুলে মেয়ে, তাকে নিয়ে আমি মজ করবো, মজ। সারা জীবনের রংটাই বদলে যাবে। নাগরদোলার মতো আমার জীবনের অন্ধকারের পাকে পাক খেয়ে ঘুরতে ঘুরতে আলোয় এসে পৌঁছবে। ঘুরছে ঘুরছে আমার ভাগ্যের চাকাটা বন 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 করে ঘুরছে। যে সালাই দুরন্ত চাকাটাকে বন্ধ করতে আসবে তার মুখে সজোরে মারব লাথি। আমি কোথায় এলাম? অন্ধকার রাস্তা, জনমানব শূন্য, কেউ কোথাও নেই যে তাকে জিজ্ঞাসা। ওই তো আকাশে মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো এক্ষুনি মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। ও কি যে করি আমি! ভগবান, ওগো পাষাণ দেবতা, আমি না হয় তোমার কাছে দোষ করেছিলাম, কিন্তু এই বাচ্চা দুটো তোমার কাছে কি এমন অপরাধ করেছিল ঠাকুর? কেন তুমি তাদের এত বড় শাস্তি দিলে? বলো বলো ঠাকুর, বলো কেন কেন? ওই তো বিদ্যুৎ চমকা শুরু হয়ে গেছে, সনসন করে বাতাস বইছে। কি করি কি করি আমি? ওই তো বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছে দূরে একটা গাছের ডালার নিচে একটা খড়ের চালা। এদিকে বৃষ্টিতে বাচ্চা দুটো ভিজে যাচ্ছে। না, ছুটে গিয়ে আমি ওই চালাটার ভেতরে আশ্রয় নিই। চল বাবা চল, আমরা ওই চালাটার ভেতরে আশ্রয় নিই। ভগবান পাষাণ দেবতা, আমরা এই চালাটার ভেতরে আশ্রয় নিয়েছি। তুমি আমাদের বাঁচাও ঠাকুর, তুমি আমাদের বাঁচাও। বাচ্চা দুটো খুব জোরে জোরে কান্নাকাটি করছে, এদের মনে হয় খুব খিদে পেয়েছে। কিন্তু এই দুর্যোগে রাতে এদের খাওয়ার আমি কোথায় পাবো?
ভগবান ভগবান তুমি ভগবান আমি কি করি এখন? আমি ওই তো দূরে একটা আলো টিম টিম করে জ্বলছে, মনে হচ্ছে ওটা কারোর বাড়ি, নিশ্চয়ই কোনো দোকান। ওখানে গেলে নিশ্চয়ই খাবার মিলবে। চল বাবা চল, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। এই খোকারা, তোরা না একদম দুষ্টমি করবি না, একদম কাঁদবি না। আমি যাবো আর আসবো। হ্যাঁ তোরা শুয়ে থাক বাবা, আমি একদম কম করবো না। আমি যাবো আর আসবো। আসি খোকারা, আসি। আমি এক্ষুনি ফিরে আসবো রে। আমি যে তোদের ছেড়ে চলে যাচ্ছি, আমি বেশি দেরি করবো না। আমি এক্ষুনি ফিরে আসবো, আমি এক্ষুনি ফিরে আসবো। সালা ঝড় বৃষ্টির জন্য আজকে টার্গেটটা আমার মিস হয়ে গেল। সালা মারবো মারবো বলে সালার পকেটটা মারতে পারলাম না। যেই প্লেটটা বার করে সালা বাবুর পকেটে চালাতে গেছি, অমনি এক সালা বলে উঠলো, কি হচ্ছে কি? অমনি বাস থেকে নেমে পড়িকে মরি বলে ছুটে পালিয়ে। এভাবে ঝড় জল শুরু হয়ে গেছে, কোনো কাজ হবে না। এই অবস্থায় কোনো রকমে বাড়ি ফিরে যেতে পারলেই বাঁচি। কি একটা বাচ্চার কান্না শোনা যাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এদিক থেকে তো কান্নার আওয়াজ আসছে। আমি একবার খুঁজে দেখি তো। এখানে তো দুটো বাচ্চা পড়ে আছে, মনে হয় ওদের মা ওদের ফেলে রেখে পালিয়ে গেছে। কি করেছে ভগবান? যখন যা করে মঙ্গলের জন্যই করে। আমার তো ছেলে নেই, তাই ওদের একজনকে আমি আমার বাড়ি নিয়ে যাব। আজ থেকে ও আমার ছেলে হয়ে থাকবে। চল বেটা চল, তুই আমার বাড়িতেই চল। কি বৃষ্টি! সৃষ্টি যেন একেবারে রসাতলে চলে যায়। বৃষ্টিতে আমার সংবাদপত্রের কাগজপত্রগুলো ভিজে একাকার হয়ে গেছে। কাজ পড়ে রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে। কোনো রকমে বাড়ি ফিরতে পারলেই বাঁচি। কে কেঁদে উঠল? কান্নাটা শুনে মনে হচ্ছে একটা বাচ্চার ছেলে, কিন্তু কান্নাটা কোথা থেকে আসছে? তবে ওই চালাটা নিচু থেকে আসছে। আচ্ছা দেখি তো। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। কিন্তু বাচ্চাটা এখানে এলো কি করে? তাহলে বাচ্চাটাকে কেউ কি এখানে ফেলে দিয়ে গেছে? যাই হোক, বাচ্চাটাকে এখন বাড়ি নিয়ে যাই। ও একটু সুস্থ হলে আমি বাচ্চাটাকে ফিরিয়ে দেবো। এখন চল বাবা চল, তুই আমার বাড়ি চল, আমার বাড়ি চল। আমার খোকারা কোথায় গেল? তাদের তো আমি এখানেই শুয়ে দিয়ে গিয়েছিলাম। কোথাও তো দেখতে পাচ্ছি না, গেল কোথায়? তবে কি ওই ঝড়ের দাপটে কোথাও ছিটকে গেছে? দেখি তো ভালো করে, না কোথাও তো দেখতে পাচ্ছি না। তাহলে গেল কোথায় আমার বাচ্চারা? তবে কি ওই ভগবান চুরি করে নিয়েছে? খোকা আমাকে দেখতে না পেয়ে কত কাঁদছে, কত খুঁজছে। আমি যে কাঁদের জন্য 1 বছর এই শুনতে পাচ্ছিস না? আমার কথা উত্তর দে না। শুনতে পাচ্ছিস না? মাইলা কোথায় লুকিয়ে রেখেছিস আমার বাড়ি?
আল্লাহ রে ভগবান, আল্লাহ, এই ভগবান, শুনতে পাচ্ছি না। এই ভগবান, আল্লাহ রে, আল্লাহ, হ্যালো, ভগবান, কিরে বলবি না তো, বলবি না তো? দেখবি মারবো একদম। রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, সম্পাদনা ও নির্দেশনায় খোকন দে, সুর প্রচলিত, নৃত্যে মিস পূজা। আবার সঙ্গীতে রয়েছেন শম্ভু দে, পূর্ণ পাল ও বাচ্চু বাবু। কি হলো? আমার খোকাদের তো এখানেই শুয়ে দিয়ে গিয়েছিলাম, কোথাও তো দেখতে পাচ্ছি না। তাহলে গেল কোথায়? তবে কি ওই ঝড়ের দাপটে ছিটকে গেছে? কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না, দেখি তো ভালো করে। না, কোথাও না। তবে কি ওই ভগবান চুরি করে নিয়েছে? খোকা! 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 এই! এই খোকা! খোকা! এই! তোরা কোথায়? তোরা কি তোর মায়ের ডাক শুনতে পাচ্ছিস না? এই খোকা! আয় না! তোর মায়ের কাছে ফিরে আয় না! এই! আয় না রে! এই খোকা! আয় না! এই! আয় না খোকা! এই! যাই না! ফিরে আয়! তোর মায়ের কাছে ফিরে আয়! ভগবান! এই ভগবান! বল না রে ভগবান! বল না! তুই কোথায় লুকিয়ে রেখেছিস আমার জোড়া মানিক? তারা যে আমাকে দেখতে না পেয়ে কত কাঁদছে, কত খুঁজছে। আমি যে তাদের জন্য এক বোতল দুধ নিয়ে এসেছি খাবো বলে। এই ভগবান! বল না! কি রে? তুই আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল না ভগবান! কোথায় লুকিয়ে রেখেছিস? বল না রে! এই! এই ভগবান! বল না! বল না রে! এই ভগবান! বল! বল না! এই! এই ভগবান! এই! কি রে? এই ভগবান! বলবি না তো, বলবি না তো? দেখবি মারবো একজন। রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, সম্পাদনা ও নির্দেশনায় খোকন দে, সুর প্রচলিত, নৃত্যে মিস পূজা। আবার সঙ্গীতে রয়েছেন শম্ভু দে, পূর্ণ পাল ও বাচ্চু বাবু। আলো মা মনসা ইলেকট্রনিক, নিয়ন্ত্রণে মাস্টার লালু। ধ্বনি মান্না সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মিস্টার বাপি। প্রধান উপদেষ্টা পার্থ নন্দী, জেনারেল ম্যানেজার লালমোহন বেরা, দল ম্যানেজার বিষ্ণুপদ দাস, দল পরিচালক নারায়ণ মণ্ডল এবং সর্বাধিনায়ক অঞ্জলি চট্টোপাধ্যায়। শুরু করতে চলেছি। ঈশ্বর নমিতা চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত, সৌমিত্র ও সৌমেন চট্টোপাধ্যায় প্রযোজিত, নিতাই চট্টোপাধ্যায় নিবেদিত, সূর্যকান্ত জানাবাবু পরিচালিত আজকের যাত্রাপালা দুর্গা বাহিনী ধরেছে ত্রিশূল। শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সুপার গায়ক নায়ক সন্দীপ কুমার, স্বপ্ন সুন্দরী গায়িকা নায়িকা মিস মমতা, দুর্ধর্ষ খলনায়ক কৃষ্ণগোপাল, ব্লোহট নায়িকা মিস শেখা, রোমান্টিক হিরো দেবকুমার ও প্রতিভাময়ী অভিনেত্রী আরতি দাস বেরা। শুরু করতে চলেছি 1431 বঙ্গাব্দে মা সিংহ বাহিনী দেবীর আশীর্বাদ ধন্য মা সিংহ বাহিনী অপেরা পরিবেশিত আজকের যাত্রাপালা ব্যভিচারী পুরুষ হও সংযত আর করোনা কবুল। অত্যাচারের প্রতিবাদে আজ দুর্গা বাহিনী ধরেছে ত্রিশূল। দুর্গা বাহিনী ধরেছে ত্রিশূল। দুর্গা বাহিনী ধরেছে ত্রিশূল।
দিন যায় মাস যায়, দেখতে দেখতে এভাবে অতিক্রান্ত হয়ে যায় বছরের পর বছর। শুরু হচ্ছে দীর্ঘ 25 বছর পরে। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুট যত মুছে দিয়ে যা। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুট যত মুছে দিয়ে যা। জাগো জাগো নির্মল ক্ষমার পরশে সবই রাঙিয়ে তোলো। নমস্কার নমস্কার নমস্কার, আমি জাগরণ পত্রিকার সম্পাদক এবং লেখক আবির সরকার। আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই যারা এই সমাজের বুকে মস্তানি করে, যারা রাজনৈতিক রং গায়ে মেখে সাধারণ মানুষকে ধোকা দেয়, যারা মেয়েদেরকে নিয়ে ব্যবসা করে, যারা মিথ্যে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে হাজার হাজার যুবক যুবতীদের কাছ থেকে লুটে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, তারা কিন্তু সাবধান। কারণ জাগরণ পত্রিকার সম্পাদক জেগে উঠেছে। তাই তো সাধারণ মানুষকে জাগাবার জন্য জাগরণ পত্রিকার সম্পাদক লিখবে জাগরণী মন্ত্র। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन। আমি লালা, লালা গুন্ডা জেন্টলম্যান। আমার এক হাতে থাকে পিস্তল আর অন্য হাতে থাকে ছুরি। যারা আমাকে ভালোবাসে তাদের আমি মারি না, আর যারা আমাকে চোখ রাঙায় তাদেরও আমি ছাড়ি না। আর এটাই আমার চ্যালেঞ্জ। জাগরণ পত্রিকার বিশেষ অংশে লেখা হয় নারী মুক্তির জন্য নারীদেরকে এগিয়ে আসতে হবে। কিন্তু এটি কি করে সম্ভব? কারণ ওদের পৃথিবী তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত। এই পৃথিবীর সারা দেশ জুড়ে আমাদের মতো মাস্তান নাই এখন দেশ শাসন করছে। আমাদের কথায় সরকার চলে, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্য নয়, আমাদের মতো নেতা এবং মস্তানদের জন্যই। একদম ঠিক কথা। বর্তমান দিনের নেতা মন্ত্রীরা সমস্ত সুখ ভোগের কানেকশন টেনে নিয়ে হ্যালোজিন হয়ে জ্বলছে, আর সাধারণ পাবলিকের ফিউজ উড়ে যাচ্ছে। আর সেই সুযোগে সেই অন্ধকারের পথ দিয়ে দেশের সমস্ত সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে বিদেশের বাজারে। এইবার সারা পুরো দেশটাকেই বেচে দেবো, আর যারা বাধা দেবে তাদের মায়ের কোল আমরা একেবারে শূন্য করে দেবো। মায়ের কোল কোনোদিনও শূন্য হবে না, কারণ কোথাও না কোথাও কোনো নয় কোনো এক কংসের কারাগারে বন্দিনী দৈবকীর কোলে ওদের মরণ ঠিক মায়ের দুধ খেয়ে বড় হচ্ছে। এদেশের মায়েদের দুধে আমরা বীজ মিশিয়ে দিয়েছি, তাই তো গোকুলে আর কোনো কালোচান বেড়ে উঠবে না, বরং ওদের রাধাদের ঘর থেকে তুলে এনে আমরা বাজারে বসাবো। সতীর 51 খণ্ডে 51 পীঠস্থান তৈরি হয়েছে। পুরাণে শিবহীন যজ্ঞের প্রতিবাদে সতী দেহত্যাগ করেছিলেন। তাই নারীদেরকে এত সহজে পণ্য হিসেবে বাজারে বসানো যায় না, বরং নারীরাই নারী মেয়ের যজ্ঞ ধ্বংস করে সমস্ত ব্যভিচারী পুরুষকে 51 লক্ষ খণ্ড করে ছড়িয়ে দেবে এই ভারতের মাটিতে। পৃথিবী থেকে নিঃশেষ করে দেবে ভণ্ড নারী পূজার ইতিহাস। যুগের ধর্ম অনুযায়ী ইতিহাস পাল্টে গেছে, তাই তো আমাদের মতো মস্তানদের গীতা হলো গুতো, কুরু আর পাণ্ডব হলো ক্যাডার আর পার্টি। নতুন কুরুক্ষেত্রের জনগণ নিজেরাই গুতোগুতি করে মরবে, আর বঙ্গ জননী দুধ মেরে ক্ষীর খাবে। আমাদের মতো মস্তান নয়। আর সেই দুধের যোগান যোগাতে গ্রামে গ্রামে গজিয়ে উঠেছে চোলাই মদের কারবার। ডাক্তারদের অপারেশন চুরি আজ মস্তানদের হাতে। মায়ের পবিত্র প্রসাদী মাংস হয়েছে ওদের মদ খাওয়ার চাট। এইবার সালা নতুন সরকার হলে ওই চোলায় ট্যাক্স লাগিয়ে সেটাকে আইনসম্মত করে দেবে। পারবে না, কিছুতেই তা পারবে না। আমার লেখনী এর তীব্র প্রতিবাদ করবে। কোন মিথ্যে দমকা হওয়ায় কিছুতেই তা নিভে যেতে পারবে না। আরে পারবে, পারতে আমরা বাধ্য করাবো। কখনো না। আইলার প্রচন্ড ঝড়ে ময়ূরের পতন হয়েছিল, কিন্তু তুলসী গাছ ঠিক মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আম গাছ কখনো কাঁঠাল প্রসব করবে না। করবে। এ যুগের পাহাড়কেও আমাদের মতো মস্তানদের পায়ে মাথা নোয়াতে হবে। মাস্টারকে নয়, আমাদের মতো মস্তানকে সমাজসেবী তকমা দিয়ে গলায় মালা পরাতে হবে। বাচ্চারা বই পড়া বন্ধ করে বোমা তৈরি করবে। ওই চায়ের দোকানে চায়ের বদলে মদ বিক্রি হবে, আর বোতল হবে ব্রহ্মজ্ঞান, আর এই ছুরি হবে এ যুগের আদর্শ। তাই তো এ যুগের ধর্মযুদ্ধে আমাদের মতো মস্তান নাই করবে দেশ শাসন। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ डॉन।
শেষ হয়ে যাবে, গোটা দেশটাই শেষ হয়ে যাবে। নোংরামিতে ভরে গেছে মানুষের মন, সত্য নেই, ধর্ম নেই, চারিদিকে শুধু ব্যভিচার আর ব্যভিচার। প্রশাসন থেকে শুরু করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। মাননীয় দেশবাসীগণ, আপনারা তো সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন। আচ্ছা, আপনারা কি পারেন না এর প্রতিবাদ করতে? যদি একা একা না পারেন তাহলে আসুন আমার সঙ্গে। হ্যাঁ, আমি পরশুরামের মতো কুঠার হাতে নিয়ে থাকবো সামনের সারিতে। আমার অস্ত্র হবে কলম, ওদের অস্ত্র হোক ছুরি। দেখি এই যুদ্ধে কে যেতে, সমাজ বিরোধী না সমাজসেবী। সেই সঙ্গে এই দেশের মা বোনদের কাছেও আমি হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, আপনারা ওই ন্যায়ের যুদ্ধে সামিল হন। ঘর থেকে দল বেঁধে বেরিয়ে আসুন, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, হাতে তুলে নেন অসুর পথের ত্রিশূল। ঘুমন্ত জনগণকে জাগাতে আপনারা বড় ভয় বাণী শুনিয়ে বলুন, তোমরা ওঠো, তোমরা জাগো, আর ভয় নেই। জাগরে জাগরে জাগ জাগ নবমন্ত্রে, প্রভাতের সূর্যের গম্ভীর মন্ত্রে, জাগরে 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 জাগ জাগ জাগরে জাগরে জাগ জাগ নবমন্ত্রে, প্রভাতের সূর্যের গম্ভীর মন্ত্রে, জাগরে 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 জাগ জাগরে 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 জাগ জাগ জাগরে জাগরে জাগ জাগ নবমন্ত্রে, প্রভাতের সূর্যের গম্ভীর মন্ত্রে, জাগরে 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 জাগ জাগ। শুনে রাখ, যারা আমার পেছনে লাগবি, বেশি ফুটানি কম যাবি না, সেই সালাদের আমি এই চাকু চালিয়ে একেবারে বাইপাস সার্জারি করে দেবো। মনে রাখিস, আমি লালা গুন্ডা জেন্টলম্যান। আমার এক হাতে থাকে ছুরি আর অন্য হাতে থাকে পিস্তল। যারা আমাকে ভালোবাসে তাদের আমি মারি না, আর যারা আমাকে চোখে হয় তাদেরও আমি ছাড়ি না। এটাই আমার চ্যালেঞ্জ। আর ছেড়ে নিতে হবে না গুরু, ওরা রাজি হয়ে গেছে। ওকে, কোই বাত নেই। তুমি যা বলেছো ওরা তাই মিটিয়ে দেবে, তবে কাজ শুরু করার আগে মিটিয়ে দিতে হবে, নাহলে সালা একেবারে কি চাইন হয়ে যাবে। কি চাই তোমার সঙ্গে কি চান করবে, এই তল্লাটে হিম্মত কারো নেই। তাহলে যা, দলের ছেলেদের খবর দে, কাল রাতেই আমরা অপারেশন শুরু করব। তবে আগে থেকে লাইন টাইম সব তুই ক্লিয়ার রাখবি, বুঝেছিস? আগে থেকে আমি লাইন ক্লিয়ার করে রেখেছি গুরু। এই প্রধান সাহেবকে বলে রেখেছিস তো? কোনো কাজে খামতি নেই, তুমি শুধু আগে থেকে মাল খেয়ে এই মাথার গিলুটাকে একটু তোতিয়ে রেখো। আবে সালা ইয়ার, এই লালা গুন্ডার ঘিলু না সব সময় পরোটা ভাজা তাবায়ের মতোই তেতে থাকে। তাহলে আর একটু খেয়ে এই ঘিলুটাকে একটু ভালো করে ততিয়ে নাও গুরু। সালা কাজ শেষ করে আসে না, এই মালটাকে সালা নরম বিছানায় নিশ্চিন্তে ঘুম দেব। এবার বলি তোমার ঘুম কেড়ে নেবে ওস্তাদ। কোন সালা মার্কা টুকরি না গুরু, সে নতুন ছুকরি। সালা আলু কা পরোটা আরে থাকে কোথায় সে? ওই চন্দনা পুকুর পাড়ে কলোনিতে। নিশ্চয়ই শালা একেবারে ডাসা মাল। শাল গুরু, শাল একেবারে কাশ্মীরি শাল, তবে মাগের মুখে না বড্ড ঝাল। ছাল ছাড়িয়ে নেব ও শালি, আমি একেবারে ছাল ছাড়িয়ে নেব। এই সে জানে না আমি লালা গুন্ডা জেন্টলম্যান। যারা আমাকে ভালোবাসে তাদের আমি মারি না, আর যারা আমাকে চোখ দেওয়ায় তাদেরও আমি ছাড়ি না। আয় দেখি কোথায় আছে তোর সেই নাগিনা। চলো গুরু, চলে আয়। पल्लू के नीचे छुपा के रखा है, अरे हंगामा हो। पल्लू के नीचे छुपा के रखा है, अरे हंगामा हो।
ছগরি বন্ধ কর, নাচ গান বন্ধ কর বলছি। আবে এই বন্ধ করবো কেন? তুই কে? আমি তল্লাটকা রাজা, বড়লোক্কা দুশ্মন, লালা লালা গুন্ডা জেন্টলম্যান। আবে छोड़ छोड़ छोड़, আমি এই কলোনি का रानी प्यार का शरम जो छोकरा का प्यारा रोबन। মালে বহুত জল। তাহলে যা আরেক বোতল মাল নিয়ে আয়। মাল তো আনবই, সেই সঙ্গে এক পুরিয়া গাঁজা। আবে এই ছগরি আজা আজা। আবে চুপ বে শালা, আমি কি তোর প্রজা? ওই প্রজা না হলেও প্রজাপতি। তোরা কি মনে করছিস আমি কোন দোকানের কাছ থেকে চেয়ে না পাও? এই ছগরি, তখন থেকে বহুত বাতেলা দিচ্ছিস। বল আমার এরিয়ায় তুই ডেরা বেঁধেছিস কেন? আবে লে লে লে, আগে একটু খইনি খেলে খইনি, তারপর কথা হবে। খৈনি? আবে রাজা খইনি, এই খইনি খাইয়ে আমি তোদের মতো কত শালাকে বউনি করেছি, বউনি। গুরু এই চিমড়িতে না বহুত ধোয়া ছাড়ছে মনে হচ্ছে। এই শালি, আমার নাম লালা, লালা গুন্ডা জেন্টলম্যান। আমি হচ্ছে এলাকাকার রাজা। আবে চুপ বে শালা, আমার নাম চুমকি, আমি এই কলোনি का রানী। ঠিক বলেছে গুরু, ও হচ্ছে গোলাপ আর তুমি হচ্ছে পানি। তুই শালা সেই তখন থেকে দেশি কুত্তার মতো ঘেউ ঘেউ করছিস কেন রে? আমি তো তোর ফুটানি গ্লাসে মদ খেতে চাইনি। আবে কি চাস তাহলে? তোর সাথে টক্কর লাগাতে টক্কর। চক্কর বক্কর পোশাক পরে আমার গুরুর সাথে পারবে তো? না পারলে সালা কাবজি লেবুর মতো টিপে না ওর পুরো রস আমি নিগড়ে দেব। ফুলের মালা মনে করে আমাকে গলায় পড়তে চাইলে তোর হালুয়া একদম টাইট করে দেব। নেবো নেবো শালি নেবো, তোকে আমি ঠিক হিসাব করে নেবো। শয়তানি এই লালা গুন্ডার সাথে মস্তানি। তবে কেন কেন আমার সঙ্গে রপ্তানি করতে এসেছিস? রপ্তানি? এই তুই জানিস না, যারা আমাকে ভালোবাসে তাদের আমি মারি না, আর যারা আমাকে চোখ লাগায় তাদেরও আমি ছাড়ি না। আরে মানি না, তোর মতো ফুটে মস্তানকে আমি থোড়াই কেয়ার করি না। গুরু এ তাহলে এই অঞ্চলের সব থেকে বড় ব্যবসাদার মনে হচ্ছে। আবে ইয়ার, রাখাল পাত্রের হবু জামাই কল্লোল সান্নাল আমাকে মেয়ে জোগাড় করার কাজে লাগিয়েছে, সেই ব্যাপারে আমি তোদের সঙ্গে দোস্তি করতে চাই। দোস্তি? গুরু এর সাথে দোস্তি করার আগে ওই অল্প বিস্তর মস্তি হয়ে যাক। মস্তি তার আগে কথা দে, আমাকে বেশ কিছু সুন্দরী মেয়ে জোগাড় করে দিবি। আরে দেবো দেবো দেবো, কিন্তু কোনো কিন্তু নাই দোস্ত, তার দরুন যে টাকা পাবো আমরা দুজনে ভাগ করে নেব। আমার 50 আর আমার 50। গুরু पल्लू के नीचे छुपा के रखा है, उठा दे हंगामा के छुपा के रखा है, उठा दे हंगामा। তোমাকে 100% সত্যি কথা আমার কাছে বলতে হবে কাকা। আমার মা এবং যমজ দুভাইয়ের মৃত্যুর কারণটা কি তুমি জানো? তুই বিশ্বাস কর চন্দনা, তোর বাবার কাছ থেকে আমি যে কথাটা শুনেছি আমি সেটাই বলছি। তাহলে এটা কি সত্যি? আমার মা আর দু ভাইকে নিয়ে বাবা নৌকোয় করে বেলুর মোড় থেকে দক্ষিণেশ্বর ফেরার সময় নৌকো ডুবিয়ে মারা গেছে। তোর বাবা তো আমাকে সেই কথাই বলেছিল। কিন্তু বাবা তো সেই নৌকোতে ছিলেন, তিনি বেঁচে গেলেন কি করে? বাস্তব না, কোন রকম সাঁতার কেটে পারে এসে উঠেছিল। মিথ্যা কথা। চন্দনা ওদের মৃত্যুর খবর একদিন না একদিন ঠিক আমি জানতে পারবো। জেনে কি করবি? তোর বাবা তো তার বন্ধুর ছেলে কল্লোলের সাথে তার বিয়ে ঠিক করে ফেলেছে। বললেই হলো, আমি কি নারকেল তেলের শিশি যে যখন খুশি ছিপি খুলে মেখে নেবে? চন্দনা তোমার মুখে বাবার বন্দনার কথা শুনে আমার খুব কষ্ট হয় কাকা। কষ্ট যদি হয় তাহলে নিজেকে একটু শক্ত করে ধর। পাকা পুক্ত করে ধরবো বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি। আচ্ছা কাকা, 21 বছর পর লেখাপড়া শিখে আমি মামার বাড়ি থেকে বাড়ি এলাম, বাবা আমার বিয়ে ঠিক করেছে, অথচ তোমার এত বয়স হলো, তোমার জন্য কোনো যোগাযোগ করেনি কেন? আরে কে বলে যোগাযোগ করেনি? দাদা আগে থেকে সব ঠিকঠাক করে রেখেছে। এই দেখ আমার ভাবি বউয়ের ছবি। ভদ্রমহিলার নাম কি? সুচরিতা এমবিবিএস ডাক্তার, ভ্যালুরে থাকে। বাহ, কিন্তু একজন ডাক্তার হয়ে তোমার মতো বেকারকে বিয়ে করবে কেন? আরে করবে না মানে, সবই তো দাদার ক্যারিশমা। ও, সেই জন্য বুঝি বাবার উপর তোমার এত বিশ্বাস, আর সেই সঙ্গে বিয়ের আনন্দে খুশি খুশি ভাব। দাদার ব্যাপারে তোর হাব ভাব কিন্তু আমার ভালো লাগছে না তোমার চন্দনা। বিয়ের ব্যাপারটাও আমার বিশ্বাস হচ্ছে না। কি বাজে কথা বলছিস? দাদা নিজে ঠিক করেছে। তোমার দাদার খেয়াল ঘড়ির টিক টিক শব্দটা যে কোনো সময় বেঠিক হয়ে যেতে পারে কাকা। তার মানে তোর বাবা? তোমার বিয়ে না হওয়া পর্যন্ত বাবার মুখে আমি আমার বিয়ের কোনো কথা শুনবো না। আচ্ছা 21 বছর পর মামা বাড়ি থেকে ফিরে এসে তোর মাথাটা দেখছি খারাপ হয়ে গেছে। তুই একটু অপেক্ষা কর, দাদাকে কথাটা আমি জানিয়ে আসছি। সেই সঙ্গে আরো একটা কথা জেনে যাও কাকা, বাবা তোমাকে বিয়ের টোপ দিয়ে আস্তে আস্তে তোমাকে ডাঙ্গা থেকে জলে নামাতে চায়। আমি কিন্তু আপনাকে নিয়ে জল থেকে ডাকায় উঠতে চাই দেবী চন্দনা। কথাটা নিয়ে এত মন্দ নয়। তা আপনার বয়স কত কল্লোল বাবু, 12 না 13? আপনি নিশ্চয়ই আমার সঙ্গে যোগ করছেন যোগ। মোটেই না, আমি একটা স্ট্রোক নিয়ে দেখলাম। স্ট্রোক কি দেখলেন?
আপনি এখনো সেই পুরনো ধ্যান ধারণা নিয়েই আছেন। কিরকম? বর্তমান দিনে মেয়েদের আর বিয়ে দিতে হয় না, তারা নিজেরাই বিয়ে করে, আর ছেলেদেরকে বিয়ে করাতে হয়। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি নারীবাদী, সেই সঙ্গে ব্যভিচারী পুরুষদের প্রতিবাদী। আপনার এই চিন্তা খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে, আর এই ব্যাপারে আমি খুব আশাবাদী। শুনেছি আপনি নাকি আমার বাবার বন্ধু ছেলে। হ্যাঁ, একমাত্র। যাকে বলে একে চন্দ্র। তাহলে দুই পক্ষের কথা বলি, আমরা কিন্তু দুজন দুই পরিবারের একা। আপনার কথা শুনে মনে হচ্ছে আগে থেকে হয়ে গেছে আমাদের পাকা দেখা। হ্যাঁ, কাকাবাবু তো আপনার সঙ্গে আমার বিয়ে ফাইনাল করেই রেখেছে। কোয়ার্টার ফাইনাল হলো না, সেমি ফাইনাল হলো না, একেবারেই ফাইনাল। অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে রে মা, তুই ফার্স্ট হয়েছিস। আমি তো সব ব্যাপারেই ফার্স্ট বাবা। সেই জন্য তো বিজনেস ম্যানেজমেন্টের ফার্স্ট বয় এই কল্লোলের সঙ্গে তোর বিয়েটা ঠিক করেছি। ভালো করেছো বাবা, কল্লোল বাবু ছাড়া তোমার এত বড় বিজনেস চালানো মুশকিল সেটা আমি বুঝে নিয়েছি। এ আমার ভীষণ বুদ্ধিমতী, তবে তুমি যেন ওর কথা কিছু মনে করো না বাবা কল্লোল। আসলে কি জানো, ছোটবেলা থেকে মামার বাড়িতে মানুষ হয়েছে তো, তাই চট করে আমাদের টেটাসের সঙ্গে ঠিক মিশতে পারছে না। এবার তুমি দেখে নিও, ও ঠিক এবার নিজেকে তৈরি করে নেবে। আমি তৈরি হয়ে এসেছি বাবা। এই পাগলি, আরে কতখানি তৈরি হয়ে এসেছিস, যা কল্লোলকে তার প্রমাণ দে। তা কিভাবে প্রমাণ চাই বলো? এই ধরো, মাঝে মাঝে আমার সঙ্গে একটু মেলামেশা করো। মানে বিয়ের আগে আপনার সঙ্গে এখানে ওখানে গিয়ে আমাকে নিশি যাপন করতে হবে, এই তো? না না, ব্যাপারটা কিন্তু সেভাবে নয়। তবে তবে আচ্ছা, ওই ব্যাপারটা তোরা দুজনে আলোচনা করে ঠিক করে নে, আর আমি তো তখন অফিসের ফাইলটা দেখে নেই, কেমন? হ্যাঁ, এবার বলুন, বিয়ের আগে আপনি আমার সঙ্গে কিভাবে মেলামেশা করতে চান কল্লোল বাবু? এর পরেও কেন বাবু বলছো চন্দনা? তবে কি বলবো? শুধু কল্লোল। দেখুন, হবু স্বামীর নাম ধরে ডাকতে আমার জন্য কেমন রুচিতে বাঁধছে, তাই কল্লোল বাবু না বলে আপনাকে যদি বলি কোলাহল। আর চন্দনা, ভদ্রভাবে কথা বল, কিছুদিনের মধ্যে কল্লোল হবে তোর স্বামী। স্বামী না হয় একটা আসামি হলে ভালো হতো বাবা। উঠ! তুমি কি আমাকে কম দামি মনে করেছো? কম দামি? কল্লোল কি হচ্ছে কি? হ্যাঁ, শুনুন কাকাবাবু, আপনার মেয়ের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই ও আমাকে সব সময় উল্টো পাল্টা কথা বলে, তাই আমি আপনাকে সোজা কথা বলছি, আপনার দিন রাতের হিসেব কিন্তু আমার হাতে। তাই ও যদি আমাকে বিয়ে করতে রাজি না হয়, আপনাকে কিন্তু বসতে হবে এই পথে। আর এই কথাটা আমি আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। এই হারামজাদি, কল্লোলের সঙ্গে এইরকম ব্যবহার করলে কেন? এইরকম একটা নোংরা ছেলের সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করলে। আরে কল্লোল বুদ্ধিমান ছেলে, আমিও বুদ্ধিমতী মেয়ে। কিন্তু তুই কি আমার বুদ্ধির খেলায় পারবি? পারবো কিনা জানি না, তবে হারবো না এটা বলতে পারি। কি বলতে চাইছিস তুই? মামার মুখে শুনেছি আমার দাদু ঠাকমা নাকি প্রায় অনাহারে মারা গেছে, কারণ আগে তুমি ভিখারি ছিলে। হ্যাঁ, ছিলামই তো। এখন তুমি এই এলাকার কেউ কেটা কেউটে সাপ, কখনো ফোনা নামিয়ে চলো, আবার কখনো ফোনা চলে ছবল মারো। মুখ সামলে কথা বলবি চন্দনা। তুমিও পা সামলে চলবে বাবা, কারণ তোমার বুদ্ধির খেলা আর কেউ না ধরতে পারলেও আমি কিন্তু ধরে ফেলেছি। তাই নাকি? কিসের ব্যবসা করে তুমি রাতারাতি বড় লোক হলে বাবা? কোন স্বার্থে এত বয়স হয় সত্ত্বেও নিজের ভাইটার বিয়ে হতে দিচ্ছ না? সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? হ্যাঁ হবে। আমি জানতে চাই আমার মা এবং দু ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কেন? ওর সাহস কিন্তু পর পর বেড়ে যাচ্ছে চন্দনা। এখনো ঠিক মতো বেড়ে ওঠেনি বাবা। পরিবর্তন হওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব। আমিও তোকে চিনিয়ে দেব। আমি কে, আমি কি, আমি কেন? জানা তেনে প্রকারে টাকা রোজগার করে বড় লোক হওয়া যায় বাবা, কিন্তু বড় মানুষ হওয়া যায় না। তবে রে শয়তানি! সাবাস সাবাস সাবাস, একেই বলে প্রকৃত বাবা, যে তার অবাধ্য মেয়েকে নিজে হাতে শাসন করতে পারে। এই ভারসাম্যহীন সমাজ ব্যবস্থায় এমন বাবা সত্যিই বিরল। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। যাক, শত্রু পরে পরে লক্ষ্মী এলো আমার ঘরে। আপনি কে? আমি সাংবাদিক। আপনার ওই সংবাদপত্রের নাম? জাগরণ। বাবা, সুন্দর নাম, সুন্দর নাম। আজকাল পত্রপত্রে এগুলো মানুষকে জাগাবার কোনো ব্যাখ্যা করে না, যত সব খুনি ধর্ষণকারী রাজনৈতিক নেতাদেরই আখ্যা দেয়। একদম ঠিক কথা বলেছেন স্যার, একদম ঠিক কথা বলেছেন। আপনার হাতে গোলাপ, আপনি বুঝি গোলাপ ফুল বেশি ভালোবাসেন? হ্যাঁ স্যার, আসলে সমাজ ব্যবস্থার প্লটগুলো এতই দুর্গন্ধ, তাই তো গোলাপের গন্ধ শুকে তার সৌগন্ধ পায়। ও, আপনি নিশ্চয়ই নাটক প্রবন্ধও লিখেন? অফকোর্স, সমাজটাই যে কবন্ধ, তাই তো নাটক প্রবন্ধের মধ্যে আপনার মতো মহান মানুষের চরিত্র লিখতে আমি খুব ভালোবাসি। হাতে বড় মোবাইল, ছবি তুলেন নিশ্চয়ই? হ্যাঁ স্যার, আমি নিজে হাতেই ছবি তুলি। এই দেখুন না, দেখুন আমার পত্রিকার একটা ছবি দেখুন।
মানে মানুষের ঘাড়ে ছাগলের মাথা। ব্যাপারটা কি জানেন স্যার, বর্তমান দিনে বেশিরভাগ মানুষের ঘাড়ে মানুষের মাথা দেখতে পাই না। হ্যাঁ, তাই তো আপনার মতো একজন মহান ব্যক্তির একটা ছবি তুলে আমার পত্রিকার পরের সংখ্যায় বেশ বড় করে ছেপে দিতে চাই। আরে তাই বুঝি? হ্যাঁ, যদি আপনার জীবন কাহিনীটা বলেন। বলবো নিশ্চয়ই বলবো। মানে এতদিন তো কোনো সাংবাদিক আমার বাড়িতে আসেনি, তাই আপনি যখন এসেছেন তখন আমি নিশ্চয়ই চন্দনা একটু ভেতরে যা। যাচ্ছি। সাংবাদিক বাবু, আমার বাবার জীবন কাহিনীটা আপনাদের পত্রিকায় লিখে ওপরে বেশ বড় করে একটা ছবি দিয়ে দেবেন, যাতে উনাকে চিনতে এখানকার মানুষের কোনো অসুবিধা না হয়। যাক, শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। যাকে বাদ দেন এসব কথা, এবার বলুন আপনার নাম। রাখাল পাত্র, আমি সামান্য একজন কমিশনার। কমিশনার? বাবা 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 বাবা, তার মানে আপনি তো কমিশন খেয়ে খেয়ে অনেক সম্পত্তির মালিক হয়েছেন। আপনি তো বেশ রসিকতা জানেন দেখছি। হ্যাঁ, আমি বেসিক্যালি একটু রস ভালোবাসি, কখনো করুণ রস, কখনো রৌদ্র রস, আবার কখনো হাস্য রস। আপনি নিশ্চয়ই নাটক করেন। সাংবাদিকদের কোনো কিছুতে আটক নেই। যাকে বাদ দেন সব কথা, এবার বলুন আপনার ছেলে মেয়ে। এই ছেলে পুলে নেই, আছে একটি মাত্র মেয়ে চন্দনা। আপনারা দয়া করে বন্ধনাটা শুনুন। বড় ভালো মেয়ে, আমি যাই বলি তাই শোনে। হ্যাঁ, সে তো আমি প্রথমে এসেই বুঝে নিয়েছি। আচ্ছা, আপনার স্ত্রী? বলবেন না, বলবেন না সাংবাদিক বাবু, বলবেন না। স্ত্রীর কথা বললে আমার দু চোখ বেয়ে কান্নার বন্যা ধেয়ে আসে। কুমিরের চোখে জল। যদি আপনাদের কাছে কোনো শিশি থাকে তাহলে জলটা ভরে নিন, কাজে লাগবে। না না না, আপনি কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না। আপনার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। আমার কিন্তু হাসি পাচ্ছে। লোকে কিন্তু আপনাকে অন্য কথা বলে। কি বলে বলুন? আপনি নাকি ওদের মেরে ফেলেছেন। কোন শালা বলে? কোন শালা বলে? নামটা বলুন, শেষ শালাদের আমি দেখে নেব। করুণ রসের পর রুদ্র রস। না না না, আপনি রেগে যাবেন না প্লিজ, আপনি রেগে যাবেন। আরে রাখবো না মানে? শালারা কি জানে কি কঠোর পরিশ্রম করে আমি আমার ব্যবসাটা দাঁড় করিয়েছি। আচ্ছা, আপনি কিসের ব্যবসা করেন? মানে আমি বলুন বলুন, বলে ফেলুন। ঢোক গিলছেন কেন? বলে ফেলুন। মানে ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, এই আর কি। মিথ্যা কথা। কিন্তু আমি শুনেছি আপনি নাকি এক বিশেষ ব্যবসা করে ধনী হয়েছেন। বিশেষ ব্যবসা তার মানে মেয়ে পাচার। এবার ধরা পড়েছে। ছি 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 ছি, এসব কথা আপনি কোথায় শুনেছেন? জীবনে আমি কোনোদিন অসৎ পথে পয়সা রোজগার করিনি। আচ্ছা, রেগুলার কবতল চলে? তারা 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 এসব কথা মুখে একদম উচ্চারণ করবেন না। আজ পর্যন্ত ওটা কি জিনিস আমি চোখেও দেখেননি, কিন্তু চেখে দেখেছে। বেরিয়ে যাও এই মুহূর্তে, বাড়ি থেকে বেরিয়ে যাও। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবারে ধরা পড়ে বদিবে পরাণ। কি হলো? এখনো দাঁড়িয়ে আছো? আরে বেরিয়ে যাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার আগে আপনি আপনার ছবি তুলে নি। খবরদার, তুমি আমার ছবি তুলবেন না রাস্কেল। এই আমি পিছন ঘুরে দাঁড়ালাম। ঠিক আছে, তাহলে আপনার পেছন থেকে একটা ছবি তুলে নিচ্ছি, তারপর দেখি যদি কোনো জানোয়ারের সঙ্গে মিলে যায় তার ঘাড়েই আপনার ছবিটা বসিয়ে দেবো। এই জানোয়ার, জানিস জানিস আমি কে? জানি, আপনি হলেন মির্জাপুরের দ্বিতীয় সংস্করণ। বটে। পলাশির প্রান্তরে বিটিআর বেনিয়ার সঙ্গে হাত মিলিয়ে আপনি খুন করেছেন বিশ্বাসের সিরাজকে। তারপর একটা সময়ের ব্যবধান নিয়ে আপনি হয়ে গেছেন রোম সম্রাট নিরো। এখন বেহালার সুর শুনিয়ে শুনে আপনি আপনি সাধারণ মানুষের সর্বনাশ করতে চান। এইবার কিন্তু আমি আমার পার্টির লোকজনদের ডাকতে বাধ্য হব। কেউটে সাপটা ধীরে ধীরে তার স্বরূপ প্রকাশ করছে। এই তোর ভণ্ডামির স্পর্ধা তো কম নয়, তোর সাহসিকতার স্পর্ধা তো কম নয়, তোর চরিত্রহীনতার স্পর্ধা তো কম নয়। আমি চরিত্রহীন, এ কথা সবাই জানে, কিন্তু কেউ কি জানে আপনার চরিত্রের আসল খবর? তবে রে ইডিয়েট, জুতিয়ে আজ তোর মুখটাই আমি ভেঙে দেব। মাননীয় দর্শকবৃন্দ, এরা এমনি করে আসল সত্যটাকে ধামাচাপা দিতে চায়। এরা কারা জানেন? এরা হলেন সমাজসেবী, রাজনৈতিক নেতা। এদের অন্তর্মহলটা প্রচন্ড কুৎসিত। তাই তো সেই কুৎসিত ছবির একটা অংশ আমি আমার এই মোবাইলের মধ্যে ধরে রাখছি, আপনারা দেখুন। তবে কি ঘন্টা ধরে রাঙা বউকে নিয়ে গিয়ে আমি আমার মান সম্মান খোয়াবো? তখন বুঝিনি যে ঘন্টা তো ভোর থেকে ল্যাংটা বউয়ের দাম অনেক বেশি। অ্যাবসলিউটলি রাইট। ওই কলা বউ মার্কা স্ত্রীর জন্য জীবনে আমি প্রমোশনই পেলাম না। কিন্তু কিন্তু দিদি তো বলে সে তোমার ভাগ্যে এসেছিল বলে তোমার ডিমোশন হয়নি।
কে বলে হয়নি? আমি কোনো কিছু করতে পারলাম না। আমি যেখানে গেছি কতজন জাগৃতি জমা করছি, তারা অনেকে অনেক কিছু করে ফেললো, আর আমি যেখানে ছিলাম সেখানেই পড়ে আছি। তাই তো মনে মনে স্থির করেছি কোনো সম্পর্কই রাখবো না। এইটা কি তোমার মনের কথা? একদম অন্তরের কথা। আমার তালে তাল মিলিয়ে চলার মতো ওর ক্ষমতা নেই। আমাকে তোমার কেমন লাগে? স্বর্গের অপ্সরীর চেয়েও সুন্দরী। তোমাকে দেখলে মেনকা রম্ভা ইন্দ্রের নন্দন কানন ছেড়ে পালিয়ে যেত। অথচ আবির আমাকে পছন্দ করে না। কি করে করবে? তোমার শরীরে আয়নায় মুখ দেখার মতো মুখটিও নেই। তাছাড়া আচ্ছা সুন্দরী মেয়েদের জীবন যৌবন সম্পর্কেও কিছুই জানে না। কি করে জানবে? দিন রাত নাটক সংবাদ নিয়ে পড়ে থাকলে বইয়ের জীবন যৌবনের দিকে নজর পড়বে কি করে? তাই নয়, প্রেম ভালোবাসা কি জিনিস ও তাও জানে না। জানি জানি জয়ন্তদা, জানি প্রেম হলো সমুদ্রের ঢেউয়ের মতো। সে যেমন বারবার মাটির উপর আছড়ে পড়ে ছড়িয়ে দিয়ে যায় তার প্রেমের লবণাক্ত স্বাদ, তেমনি ভালোবাসা হলো নিস্তরঙ্গ দিঘির জলের মতো, যে জলে দিনের পর দিন ফুটতে থাকে শাপলা, শালুক, রং বেরঙের পদ্ম। গদ্য কথা বাদ দিয়ে বলো, সভ্যতার কোন প্রান্তে তুমি বাস করে আছো? যে প্রান্তের প্রান্তশালায় আজও পড়ে আছে প্রান্ত মাদকের ছায়া। তুমি একটা জ্যান্ত বুদ্ধির শিকার। হতে পারে, তবু কারো মতো বিকারগ্রস্ত আমি নই। তুমি কি আমাকে তো ছেড়ে কথা বলছো? বলে কি লাভ? তুমি তো আমার মান সম্মান নিয়ে টানাটানি করছো। তোমাকে মানিয়ে নিতে পারছে না বলে। এবার তাহলে আপনাকে বলি, আপনি শ্বশুর মশাইয়ের বংশকে নিয়ে ছেলে খেলা করবেন না। তুমি একটা নিরেট বোকা, নিজের ভালো নিজেই বোঝো না। কারেক্ট, একদম ঠিক কথা বলেছো। নিজের ভালো নিজে আমি কখনোই চাইনি। কি করে চাইবে? তোমার জগৎটা তো ব্যর্থতা সীতারে বাঁধা। জীবনটা গোলক ধাঁধা নয় তাপসী, এখনো সময় আছে। যদি নিজের ভালো চাও, চলার পথটাকে পরিষ্কার করো। আদর্শের কাদা ঘেটে কোনো লাভ হবে না সাংবাদিক। তোমার পুরনো যতটার অন্ধকারে আমি আর ডিপবো না। তাপসী। এখন থেকে আমি তোমার বাবুর কথা শুনবো। তাপসী। ওই পথে চলবো। না। হ্যাঁ, আরেকটা কথা। কি কথা? শুনলাম তুমি নাকি মিস্টার পাত্রের ইন্টারভিউ নিতে গিয়েছিলে। হ্যাঁ, গেছিলাম। মিস্টার পাত্রের ইন্টারভিউ আর শ্বশুর মশাইয়ের সাহসে সাহসী হয়ে তুমি যে নাটক লিখছো, ও নাটক তোমার ছাপা হবে না। জয়ন্তদা, নুনের পুতুল হয়ে কখনো সাগর মাপতে চাইবেন না। আমি নুনের পুতুল নই সাংবাদিক, আমি পুলিশ অফিসার জয়ন্ত পাইন। তাই তোমার ও শ্বশুর মশাইয়ের পুরনো পথ থেকে পা তুলে নিয়ে আমি নতুন পথে পা ফেলবো। সে পথে শুধু তুমি একা নয় জামাই বাবু, আমিও যাব। তাই আজ আমি বিউটি পার্লারে গিয়ে পুরো সেভ করে ফেসিয়াল হয়ে জামাই বাবুর সঙ্গে পার্টি রেখে মদের সঙ্গে মাংস দিয়ে চাপাটি খাবো। চাপাটি। জয়ন্তদা, শেষ হয়ে যাবে। জয়ন্তদা, শেষ হয়ে যাবে। বঙ্গবন্ধুর চিরন্তনী রূপ বোধহয় এদেশে আর বেশি দিন দেখা যাবে না। হাত ছাড়ো সাংবাদিক। বঙ্গবন্ধু চিরন্তনী রূপ, তোমার ওই জ্ঞানের বাণী আজকের সমাজে আর কিছুতেই চলবে না। তাই তো আমিও তোমার এবং শ্বশুর মশাইয়ের কোনো কথা শুনবো না। তোমাদের ওই পুরাতন পথ থেকে পা তুলে নিয়ে আমি নতুন পথে আবার পা ফেলবো। কথাটা মনে রেখো। জয়ন্তদা, শুনে যাও, শুনে যাও। তামুচি কোথায় ছেয়ে গেছে সারা বিশ্বের মানব সমাজ। ক্ষমতা দখলের লড়াইয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে একে অপরকে কুরুচিকর বাক্য সংলাপ। ঘরের বউ ঘরে না থেকে পর পুরুষের হাত ধরে বাইরে বেরিয়ে যেতে চাইছে। ওহ, কি স্বস্তিতে বাস করছে এই দেশের মানুষগুলো। আজ আমি ক্লান্ত, আজ আমি ক্লান্ত। ঈশ্বর, ক্লান্তি আমার ক্ষমা কর, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কবু, ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু। এই যে গিয়া করো করো কপে আজি এমন করো, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, শান্তি আমার ক্ষমা করো। ভগবান, তোরা কোথায় বাবা? তোরা কোথায়? তোরা কি আমার জন্য বসে বসে কাঁদছিস? না না, কাঁদে না, কাঁদে না সোনা, কাঁদে না। আমি তো তোদের জন্য এক বোতল দুধ নিয়ে এসেছি তোদের খাওয়াবো বলে। ও, সেদিন আমি তোদের গালে চড় মেরেছি বলে আমার উপর রাগ করেছিস, তাই না? দূর,
বোকা কোথাকার, মায়ের উপর রাগ করতে আছে। কান্না বন্ধ কর, বন্ধ কর বলছি, নইলে কষে গালে মারবো। কে গো তুমি? তুমি কে গো? আমি কাগজ কুড়োনি গো বাবু, আমি কাগজ কুড়োনি। ওই ভগবান আমাকে অনেক চিঠি দিয়েছে, তাই সেই চিঠির কাগজগুলো কুড়িয়ে কুড়িয়ে আমার এই পুডলিতে ভরেছি। দেখো না, দেখো, এক বোঝা ভগবানের চিঠি। কি বলছেন আপনি পাগলের মতো? খবরদার বলছি, আমাকে একদম পাগল বলবে না। আমি পাগল? আমার দুটো সন্তানকে কেড়ে নিয়ে আমাকে পাগল বলা হচ্ছে? জোচ্চোর ভগবান কোথাকার, বদমাইশ ভগবান কোথাকার। কে আপনার ছেলেদের কেড়ে নিয়েছে? ওই ভগবান গো, ভগবান। ভগবান? হ্যাঁ, জানো আমার দুটো সন্তানকে জোর করে কেড়ে নিয়েছে। শোনো না, শোনো, আমার বড় ভগবানটা ছিল খুব নম্র, ভদ্র, শান্ত। ওরা দু ভাই যখন আমার বুকের দুধ খেত, বড়টা না চুপ করে খেত, আর অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে থাকত। আর ওই ছোটটা, ওটা না ভীষণ বদমাশ। দুধ খেতে খেতে খালি লাথি মারতো, ঘুষি মারতো। আমি কিচ্ছু মনে করি না, কারণ মা তো আমি। আচ্ছা, আপনার সন্তানদের বাবা নেই? হয়তো আছে, হয়তো নেই। যদি আছে তাহলে তিনি কোথায়? চুপ, একদম চুপ। সাপ দেখেছো? সাপ? হ্যাঁ, সাপ, ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিষাক্ত সাপেরা যখন অসহ্য ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে তার বাচ্চাদের চিবিয়ে চিবিয়ে খায়, সেও তেমনি স্বার্থের নেশায় তার বাচ্চাদের চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আরো একজনকে খাওয়ার চেষ্টা করছে। পারবে না, সে তার পেট চিরে বেরিয়ে আসে। কিসব বলছেন আপনি পাগলের মতো? একদম চুপ। আমি পাগল না, তোমার ওই অন্নদাতা ভগবান উপরে বসে যে ছড়ি ঘোরাচ্ছে সে পাগল নয়। সামনে যারা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে তারা পাগল নয়। না মানে? এই জানো, সেই লোকটা না আমাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছে। হ্যাঁ গো, আমার দুটো সন্তানকে তুলে আছাড় মেরে ফেলতে চেয়েছিল ওইখানে, ওই বাড়িতে। তারপর পারেনি। আমি সিংহ বাহিনীর রূপ ধরে ঝাঁপিয়ে পড়ে আমার দুটো সন্তানকে ছিনিয়ে নিয়ে আমি পালিয়ে এসেছি। কিন্তু তবে হ্যাঁ, মনে হচ্ছে একজন থেকে গেছে। হ্যাঁ গো, একটা মেয়ে থেকে গেছে। মেয়ে? হ্যাঁ, আজও আমি তার করুণ আর্তনাদ শুনতে পাচ্ছি। সে আমাকে শুনিয়ে শুনিয়ে কাঁদে আর বলে, মা, তুমি কোথায়? মা, তুমি কোথায়? এই নরক থেকে তুমি আমাকে বাঁচাও। মা, তুমি আমাকে বাঁচাও। কিন্তু আমি এমনই হতভাগিনী মা, তাকে বাঁচাতে পারছি না। তার মানে আপনার মেয়ে বেঁচে আছে? আছে তো, কিন্তু সে একা বেঁচে থেকে কি করবে? তার দুটো ভাইকে তো ওই ভগবান চুরি করে নিয়েছে। কোনো দিন যদি ওই চোর ভগবানের দেখা পায় তাহলে কষে গালে মারবো। দাঁড়ান, আমাকে নিয়ে চলুন, আমাকে সেই ভগবানের কাছে নিয়ে চলুন। আমি জিজ্ঞাসা করব কেন আপনার সন্তানদেরকে চুরি করেছে। আসুন আমার সঙ্গে। দাঁড়ানো বাবু, দাঁড়া। এই চিঠিগুলো খুলে খুলে দেখি কোথায় গেলে ভগবানের দেখা পাবো। এগুলো ভগবানের চিঠি? হ্যাঁ গো, আমি তো অনেক দিন ধরে ভগবানের গালে চড় মেরেছি, তাই কাঁদতে কাঁদতে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে এই চিঠিগুলো লিখেছি। ভগবান আপনাকে চিঠি লিখেছে? হ্যাঁ, লিখবে না কেন? ভগবান যে বিধাতা কি কারুর কথা শুনে লেখা বন্ধ করে না। বোকা বিধাতা বুদ্ধিমান মানুষের ভাগ্য লেখা বহুকাল ধরে শুধু লিখছে আর ছিঁড়ছে। এগুলো আপনি ছিঁড়ছেন কেন? বেশ করেছি, ছিঁড়েছি। এগুলো আমার ভগবানের চিঠি। তারা আমাকে চিঠি দিয়ে জানতে চেয়েছে আমি কেমন আছি। ভালো আছি রে খোকারা,
আমি খুব ভালো আছি। তোরা কোথায় বাবা? আমি তোদের কতদিন দেখিনি। তোরা একবার আয় না, তোরা একবার আমার কাছে আয় না। তোদের আমি দূর নয়ন ভরে দেখি, তোদের দেখতে না পেয়ে বুকটা আমার হাহাকার করে কাঁদছে। খোকা, তোরা ফিরে আয় বাবা, তোর মায়ের শূন্য বুকে। এই যে আপনি শুনুন, দেখবি মার বয়ে শুনে যান আপনি। এটা কি হলো? ওই কাগজ পুরনি ভদ্রমহিলাকে দেখার পর বুকের ভেতরটা মনে কেঁপে কেঁপে উঠলো কেন? তাহলে কি উনি? না না না, আমি ভাবতে পারছি না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। আচ্ছা আচ্ছা, উনি যেসব কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি? সত্যি কি ওনার দুটো ছেলে চুরি হয়ে গেছে? সত্যি কি কোনো অত্যাচারে, পুরুষের অত্যাচারে উনি মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছেন? জানতে হবে আসল সত্যিটা, ওনার কাছ থেকে আমাকে জানতে হবে। আমাকে জানতে হবে ওর দুটো ছেলে চুরি হয়ে যাওয়ার ইতিহাস। ইতিহাস জানবার আগে বর্তমান আর্থসমাজের ভূগোলটাই আপনার জেনে নেওয়া উচিত আবির বাবু। একই চন্দ্রা দেবী, আপনি? আপনার সেদিনের সাহসিকতার অভিনব প্রতিকার দেখে আমি আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। আপনি একাধারে দ্রোণাচার্য, অন্যধারে ভীষ্ম। চন্দনা দেবী, আপনি বোধহয় বুঝতে পারেন না, বর্তমান সমাজে যে ঋতুটা চলছে তার নাম কিন্তু গ্রীষ্ম। আমি কিন্তু ভুলবো না কোনোদিনও সেদিনের সেই দৃশ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথের যুগে জন্মগ্রহণ করলে আপনি বোধহয় ভালো করতেন। তিনি না তার সৃষ্টি ছায়া তো ছড়িয়েছে এই দেশের আকাশে বাতাসে। হ্যাঁ, তাই তো আজও আমরা তার লেখা কবিতা আবৃত্তি করি। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার। তাই তো আমি স্বাধিকার শক্তি সঞ্চয় করে বাবার নিষিদ্ধ উপেক্ষা করে আপনাকে উপহার দিতে নিয়ে এসেছি একগুচ্ছ রজনীগন্ধা আর একটি রক্তগোলাপ। বড় শক্ত সংলাপ বললেন চন্দনা দেবী। শক্তিশালী লেখক রাই তো শক্ত সংলাপের জন্ম দেয়। তার মানে? আপনি শক্তিশালী লেখক, নারীকে আপনি করুণা করেন না, নারীর মনে আপনি আগুন জ্বালাতে চান। ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। আমি চাই নারীর চোখের জলকে শিশির বিন্দুর মতো ধানের শীষে ঝরতে না দিতে। লেখক বাবু, কারণ মেয়েদের কান্নাই অত্যাচারী পুরুষের শেষ দলিল নয়। আমার লেখনী হয়ে উঠুক ব্যভিচারী পুরুষের শেষ দস্তখত। নারীকে এত বড় করে দেখার প্রেরণা আপনি কার কাছ থেকে পেয়েছেন? আমার পিতৃপ্রতিম শ্বশুর মশাইয়ের কাছ থেকে। কি নাম আপনার শ্বশুর মহাশয়? শুভঙ্কর সরকার। ওনার যদি দেখা পেতাম তাহলে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। উনি ভেতরেই রয়েছেন। আপনি কি আপনার শ্বশুরের সংসারেই থাকেন? হ্যাঁ, আমি শুনেছি ছোটবেলায় শ্বশুর মশাই আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেই মানুষ করেছেন। আশ্চর্য ব্যাপার। যাকে বাদ দেন এসব কথা। এবার বলুন তো, আপনি আমার কাছে কেন এসেছেন? আমি আপনার পথের পথিক হতে চাই, কিন্তু এই পথে যে অনেক বাধা। সব বাধাকে সরানোর সুর আমার সাদা যে সাদা। আপনার বাবার অনেক শক্তি, তিনি এই সমাজে প্রতিষ্ঠিত। সেই প্রতিষ্ঠাকে ভাঙবো বলেই তো আমি আপনার কাছে এসেছি। কিন্তু পৃথিবীতে এত মানুষ থাকতে আপনি আমার কাছে এসেছেন কেন? আমি আপনার সাহায্য চাই, আপনার আদেশে অনুপ্রাণিত হতে চাই। কি বললেন? তাই তো সব চাওয়ার আগে এই একগুচ্ছ রজনীগন্ধা আপনার হাতে তুলে দিয়ে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে ধরুন, ধরুন আবির বাবু, রজনীর গুচ্ছটা ধরুন। না মানে আমি? বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম, মনে রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি।
পপ ডান্স করতে যাচ্ছেন বুঝি? বাহ, কি নিদারুণ আপনার জীবনের ছবি। এই শয়তানি, কেন কেন তুই ওর হাতে রজনীগুচ্ছ তুলে দিয়ে বোঝাতে চাইছিস রজনী কি দারুণ গন্ধ? তাপসী প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এখন এখান থেকে যাও। হ্যাঁ যাবোই তো, না গেলে তোমাদের মিলনটা হবে কি করে? ছি 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 ছি, ছি। আপনি লেখাপড়া শিখেন বুঝি? আপনি কি আপনার স্বামীর নিজের স্বভাব চরিত্র জানেননি? স্বভাব? ও স্বামী নয়, একটা অস্বামী, তাই ওর চরিত্র সার্টিফিকেট আমি তোর কাছ থেকে নিতে চাই না। গেট আউট, আইসা গেট আউট। তাপসী, হ্যাঁ হ্যাঁ, তুই 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 একটা চরিত্রহীনা, চরিত্র বিক্রি করতে এসে ধরা পড়ে গেছিস। বেরিয়ে যা এই মুহূর্তে এখান থেকে, বেরিয়ে যা। নইলে এই চটটা ওর গালে নামের যদি সরাসরি আমার গালে বসিয়ে দিতে, তাহলে আমি আমার নাটকের একটা নতুন দৃশ্য লিখে জনগণকে উপহার দিতে পারতাম। আর এই চটটা আমার গালে বসিয়ে দিতাম। ছি ছি ছি। সাবাস আবির বাবু, সাবাস। আপনার নাটকের নতুন সংলাপ শুনে আমি জোরে জোরে হাততালি দিলাম। চন্দনা দেবী, আর যাওয়ার সময় ওই চরিত্রহীনা মেয়েটার কাছে তুমি আমাকে অপমান করলে কেন? তোমার কোনো মান সম্মান নেই এই জন্য। ও, তোমার তো মান সম্মান ওই সব নোংরা মেয়েদের কাছে। ভদ্রভাবে কথা বলো, ভুলে যাও না আমি তোমার স্বামী। আর তুমিও ভুলে যাও না আমি তোমার স্ত্রী। ভুলে যেতে পারলে বোধহয় ভালো করতাম। ভুলটা তোমাকে দেবো না, আর এই বাড়িতে আর কোনো মেয়েকে আসতে দেবো না। আসবে, আমার নাটকের চরিত্র হয়ে অনেক মেয়ে এ বাড়িতে আসবে এবং আমি তাদের কথা লিখছি। জামাই বাবু বলেছে এই বাড়িতে আর নাটক ছাপানো দেওয়া হবে না। কিন্তু আমার শ্বশুর মশাই প্রতিজ্ঞা, আমার নাটক এই প্রেসেই ছাপা হবে। বুড়োটার বিমৃতি ধরেছে। কি বললেন? ঠিক বলেছি। নিজে যেমন আত্মীকালে বন্দি বুড়োর মতন অন্ধকারে পড়ে আছো, তেমনিও তোমাকে সেই পথে ঠেলে দিতে চাইছে। পাশে ভিখারির মতন। যেমন চরিত্র আমার বাবা, তেমনি তোমারও। কি বলে আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি জবাব দাও। রাখাল পাত্র ইন্টারভিউ নিতে গিয়ে তার সঙ্গে জঘন্য ব্যবহার করেছো তো কেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। আমি তোমাকে বাধ্য করাবো। তাই আমার প্রথম কথা, রাখাল পাত্রের বিরুদ্ধে কোনো কথা তোমার পত্রিকায় ছাপবে না। আমার পোশাক আশাক চাল চলে নিয়ে কোনো কথা মন্তব্য করবে না। আমার দ্বিতীয়, আমি কোথায় যাবো, কার সঙ্গে ঘুরবো, কখন বাড়ি ফিরবো, এইসব নিয়ে মাথা ঘামাবে না। তারপর দ্বিতীয় এবং শেষ কথা, আমার কথা না শুনলে আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হবো। আন্ডারস্ট্যান্ড? I think you better understand. এখন আমি কি করি? সংসারের শান্তি রক্ষার জন্য আমাকে কি পিছু হটতে হবে? আমার শ্বশুর মশাই প্রেরণা আমার কোনোই কাজে লাগবে না। অথচ রাখাল পাত্রের মেয়ে চন্দনা আমাকে নতুন পথের সন্ধান দিয়ে গেল। ভাবতে পারছি না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তাপসীর স্বেচ্ছাচার, জয়ন্তদার লোভ, ও ভগবান, আমি এখন কি করি, কোথায় যাই, কোথায় যাই? হ্যাঁ, একটা পথ রয়েছে, একটা পথ রয়েছে। এক্ষুনি আমি ছুটে যাব আমার শ্বশুর মশাইয়ের কাছে, তার পা দুটোকে জড়িয়ে ধরে আমি বলবো, শুধু দিন যাপনই, শুধু প্রাণ ধারণের গ্লানি, সরমিরু ডালি নিশি দিশি রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখায় শ্রীমিত দ্বীপের ধূমাঙ্কিত কালী, লাভ ক্ষতির টানাটানি, অতি ক্ষুদ্র ভগ্নাংশ ভাগ, কলহ সংশয় সহে না কোহা, জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে লয়, সেন সম অকস্মাৎ ছিন্ন করি ঊর্ধ্বে লয়ে যাও পঙ্ককুণ্ড হতে, মহামৃত্যুর সাথে মুখোমুখি করে দাও মোরে বজ্রের আলোকে। অভিমানী আকাশের বিস্তীর্ণ নীলিমা, লোম হাসে উত্তপ্ত আকাশে, কোয়াক তারার আলো নিবে আসে, শিশিরে করিয়া শান সবুজ ঘাসেরা, ঝরা পাতা শেফালিকে বুকে তুলে নেওয়া, রাত জাগা পাখির দল বাসা ছেড়ে উড়ে যায় পূবের আকাশে, সকালের বার্তা নিয়ে আসে। ওঠা ওঠো বাবা, আপনি তোমার ব্যর্থতার কথা ভেবে আমি না এসে থাকতে পারলাম না, কিন্তু আমি এভাবে ভেঙে পড়লে তো তোমার চলবে না। আমি তোমাকে জাগতে হবে, জাগাতে হবে, উঠে দাঁড়াতে হবে। কি করে দাঁড়াবো বাবা? পায়ের তলায় যে মাটি নেই। কে বলে মাটি নেই?
তোমার জন্য আমি নতুন মাটির সৃষ্টি করব। কিন্তু ওরা যে দুর্নীতির শেতল পাটি পেতে নষ্ট করে দেবে সেই নতুন মাটির সোজা গন্ধ। তবু আলোর জয় হবে, ভালোর জয় হবে। যতই হোক না কেন কালো মন্দ নিরাশার মধ্যে আবার আসার সুর, সেই সুরই তোমাকে বাজাতে হবে তোমার চলার ছন্দে। কিন্তু সেই ছন্দের মাঝখানে যে অনেক মন্দ মানুষের প্রাচীর, তোমার প্রতিজ্ঞার গাইতে চালিয়ে সেই প্রাচীর তোমাকেই ভেঙে ফেলতে হবে। আমি কিন্তু এই অবস্থায় আমাকে সাহস যোগাবে কে? আমি আর আর সমাজের শত্রু রাখাল পাত্রের মেয়ে চন্দন। বাবা বাবা, আপনি চন্দনের কথাগুলো শুনেছেন? আমি তোমাদের সকলের কথা শুনেছি বাবা। আমার জামাই জয়ন্তের কথা শুনে মনে হচ্ছিল যেন দানবরাজ বংশ মানবিক মূল্যবোধের মধু বৃন্দাবন তৎনজ করতে চাই। বাবা তামসী হয়ে জয়ন্তের সঙ্গে চোখ দিয়ে উলঙ্গতার কম্পিটিশনে নেমেছে, অথচ আমি। বলুন বাবা বলুন, আপনার কথাগুলোকে আমি নোট করছি। আমি এখনো দেখতে পাচ্ছি আধুনিক ভারতের পথে প্রান্তরে চলছে সেই পুরাকালের নারী নির্যাতনের ছবি। ঠিকই বলেছেন বাবা, একদম ঠিক কথা বলেছেন। সে যুগের সঙ্গে এ যুগের কোনো তফাৎ নেই। বিষয়টা এক, কিন্তু পাত্র পাত্রী আলাদা। অথচ সভা সমিতিতে নারীর স্বাধীনতার কত রকমের স্লোগান বাবা। মেরে নাচছে স্বর্গান। আর সেই মেয়েদের সুন্দরী মায়েরা সে যে গুজে নৃত্য পটিয়সী হয়ে ছোট ছোট মেয়েগুলোকে নিয়ে যাচ্ছে নানা রকম ফাংশনে নাচাতে। এই সব মেয়েদের ভুল ভাঙাবার জন্য তোমাকে লিখতে হবে নাটক, উপন্যাস, উপবেশ। এই ভারত সভ্যতার অন্তিম মূর্তি নতুন মহাভারত লেখার মূল মন্ত্র আমি যে বারবার আপনার কাছ থেকে শিখতে চাই। আমি শেখাবো বাবা। দানব দলনে বজ্র নির্মাণের প্রয়োজনে আমি আমার বুকের হাড় খুলে দেবো বাবা। সেই বজ্রের আঘাতে তুমি ভেঙে চুরমার করে দেবে এদেশের অসাধু ব্যবসায়ীদের সুখের সাম্রাজ্য। ভাঙবো ভাঙবো বাবা ভাঙবো। আমি আপনার পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, দেশের শত্রু জাতির শত্রু ওই রাখাল পাত্রকে আমি ছাড়বো না। ওই রাখাল পাত্রের মতো লোকেরা শুধু এই দেশের মা বোনকে নয়, এই দেশের মাটি মাকেও অপবিত্র করেছে। তাই তো এই মাটি মাকে পবিত্রতার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি বলবো, আমরা হারবো না, হারবো না। তোমার মাটি একটু কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না। তোমার মাটি একটি কোণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি, তোমার বই নেই মায়া। আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, ছেলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার বই নেই মায়া। আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন মাগো, ভাবনা কেন মাগো, ভাবনা কেন। আমি প্রতিজ্ঞা করছি, দেশের শত্রু জাতির শত্রু নারীদের শত্রু ওই রাখাল পাত্রকে আমি কিছুতেই ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ছাড়বো যে জানোয়ারটা আমার প্রথম যৌবনে দাঁত বসে আমাকে কলঙ্কিত করেছে, যার জন্য কাল আমার বাবা মারা গেছে, যার জন্য এই গ্রামের মেয়ে বিন্দু আজ হয়ে গেছে চুমকি, তাকে ছেড়ে দিলে যে আমার বাবার আত্মা কোনো দিনও শান্তি পাবে না। বাবা ভুলিনি, ভুলিনি বাবা, ভুলিনি। সেদিনের কথা আমি আজও ভুলিনি। এক সেকেন্ডে তুমি পঙ্গু হয়ে যাওয়ার পর সংসারে নামলো দারুণ অভাব। টাকা পয়সার অভাবে আমি তোমার চিকিৎসা করাতে পারছি না। তাই তো খবরের কাগজে চাকরির বিজ্ঞাপন দেখে আমি গিয়েছিলাম কমিশনার রাখাল পাত্রের অফিসে। জানোয়ার রাখাল পাত্র সেদিন অফিসে ছিল একা। যাক শত্রু ভরে ভরে লক্ষ্মী আসবে আমার ঘরে, কিন্তু লক্ষ্মী আসছে কই? খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি, কত লোকজন লাগিয়েছি, কিন্তু লক্ষ্মী তো আসছে না। তবে কি বোম্বে পার্টির সঙ্গে আমার লেনদেন চুকে যাবে? যে ব্যবসা করে আমি এত বড় হয়েছি, সে ব্যবসায় ভাটা পড়লে আমি যে লক্ষ্মী ছাড়া হয়ে যাব। দেখা যাক। আছে একমাত্র মেয়ে চন্দনা, বেচার মতো হয়ে গেছে, সে এখন পরিপূর্ণ নারী। কি গো, আপনারা জানেন তো আমার একমাত্র মেয়ে চন্দনা বেশ বড় হয়েছে। ওকে আমি ঠিক জায়গাতেই পৌঁছে দেব। স্যার আসতে পারি?
আরে এসো এসো এসো, যাক শত্রু পরে পরে লক্ষ্মী এলো আমার ঘরে। আগে আমি লক্ষ্মী নই স্যার, আমি বিন্দু। সপ্ত সিন্ধু পার হয়ে নিশ্চয়ই এসেছো, বলো তোমার জন্য আমি কি করতে পারি? দয়া করে যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন। মানে চাকরি? অ্যাক্সিডেন্টে আমার বাবা পঙ্গু হয়ে গেছে, টাকা পয়সার অভাবে আমি আমার বাবার চিকিৎসা করাতে পারছি না। তোমার কথা শুনে আমার তো চোখে জল এসে যাচ্ছে। দয়া করে যদি। আরে না না না, এখানে দয়া দেখানোর কিছু নেই, তোমার যোগ্যতাতেই তুমি চাকরি পাবে। বলো বলো, পড়াশোনা কত দূর করেছো? আগে আমি বিএ পাস করেছি, মানে বিএ। এবার তোমাকে এমএটাও করতে হবে। তুমি নিশ্চয়ই গ্রামের মেয়ে, তাই তো? বাবা, আমি গ্রামের মেয়েদেরই বেশি পছন্দ করি। এভাবে জড়সড় হয়ে আছো কেন? ঠিকই হয়ে যাও, ঠিক। আগে আমি কোথাও যাইনি তো, তাই। কোনো ভয় নেই ভাই, এসো তুমি আমার কাছে এসো, বসো বসো। কি নাম বললে যেন? আগে বিন্দু। ভয়ে তোমার সারা শরীরে ঘাম জমে গিয়ে হয়ে গেছে নদী সিন্ধু। আরে দাঁড়াও দাঁড়াও, আমি আমার রুমাল দিয়ে তোমার মুখের ঘামটা মুছে দিচ্ছি। কিন্তু না না না, কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। ঘাম যখন মুছে দিয়েছি, এবার তোমার লজ্জাটাও আমি খুঁজিয়ে দেব। হাত ছাড়িয়ে নিলে তুমি কিন্তু আমার হাত থেকে ছাড়া পাবে না। আমি কিন্তু চিৎকার করব, কেউ শুনতে পাবে না। দয়া করে আপনি আমাকে বাড়ি ফিরে যেতে দিন। চাকরি করবে না? চাকরি না। অনেক টাকা মাইনে। দরকার নেই। তোমার বাবা বঙ্গু। চিকিৎসা করে বাবার চিকিৎসা করাবো, তবু আপনার এই জঘন্য প্রস্তাবে আমি রাজি হব না। আমি তোমাকে উলঙ্গ করে দেব। এদেশের অসহায় নিম্নবিত্ত ঘরের মেয়ে বউদের নতুন করে উলঙ্গ হওয়ার ভয় কোথায়? আমি তোমার তেজ ভেঙে দেব। ভয় দেখাচ্ছ? ধর্ষণ করার ভয়? তাহলে করো ধর্ষণ। দেখি দেখি এদেশের মা বলে না তোমার মতো ধর্ষকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কিনা। কেন চুপ করবো? যে দেশের শাসক দলের নেতা মস্তানারা নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে আর প্রশাসন তাদের পাহারা দেয়, সেই দেশের মেয়েদের তো চিৎকার করতেই হবে। করো চিৎকার, তবু তোমাকে আমি ছাড়বো না। কবে আমার স্ত্রী মারা গেছে, কতদিন আমি উপোস করে আছি। আমি তোমার শরীর থেকে একটা একটা করে পোশাক খুলে তোমাকে নিয়ে আমি খেলা করবো। খেলা শেষে নিজেই নিজের ছবি দেখে চমকে উঠে চিৎকার করে বলবে, লেখাপড়া শিখে চাকরির জন্য দৌড়ায় বসে থাকা মহিলা প্রার্থীগণ, বেকার অসহায় জর্জরিত যুব সমাজ এবং চুল্লুকে বল্লু হয়ে যাও ভোট দেওয়া মাতাল দেশবাসীগণ, এই দৃশ্যটা দেখো। আর এই দৃশ্যটা দেখে এদেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে দেখিয়ে বলো, এরাই কি এদেশের গৌরব নাকি লজ্জা? যাক শত্রু পরে পরে লক্ষ্মী এসেছিল আমার ঘরে। সত্যি গ্রামের মেয়ের স্বাদই আলাদা। কুকুরের মতো কুকুরের মতো খুবলে খুবলে খেয়েছিল জানোয়ার রাখাল পাত্র। অবশেষে আমার স্থান হয়েছিল এক নোংরা বস্তিতে। তারপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওত পেতে বসে আছে। কায়দা করে হাত করেছি রাখাল পাত্রের হোক জামাই কল্লোল সান্যালকে। শুরু করেছি আমি আমার প্রতিশোধের খেলা। এই খেলায় আমি জিতবই জিতবো। না না না, আনন্দে আত্মহারালে চলবে না। লালাগুন্ডা জানতে পারলে তার সঙ্গে আমার দোস্তি নষ্ট হয়ে যাবে। আমাকে আরো বেশ কিছুদিন তার সঙ্গে অভিনয় করতে হবে। অভিনয়। আরে কোথায় গেলি রে আমার দিল কা রাজা? আরে আজা আজা আজা, দেখ না মন রসিয়া জয় রে মন পুড়িয়া, প্রেমের আগুন জলে বুকে আজকে
না, আজ আমি গুন্ডাকা রাজা নই, আজ আমি তোর ভালোবাসার বাদশা, লালা গুন্ডা জেন্টলম্যান। সত্যি? সত্যি, তুই বিশ্বাস কর, আমি হাসতে হাসতে যাত্রার বুকে চাকু চালিয়ে দিতে পারি। তবু আমার এই অন্ধকার জীবনটা আলোয় ভরে যায় যখন তোর ভালোবাসা পাই। তাই নাকি? লে আগে একটু খইনি খেলে। আরে না না না, খই টই খাবো না, আজ আমি তোকেই খাবো। গাঁজা এনেছিস তো? গাঁজা? আরে তা তো আনবই। তা বল, তোর কল্লোল বাবু এখন কি বলছে? কি আর বলবে? তার হবু স্ত্রী চন্দনা দেবী এখন তার শয়তানের খাঁচা ভেঙে বসতে চাইছে আবির বাবুর ভাঙা চালে, তাই বাবুর হালে পানি জুটছে না। শোন, ছেলে তার সঙ্গে ভালোভাবে বাতচিত করবি, কারণ সে শালা এখন আনমনে। কিন্তু চন্দনা কি জানে, কিছুদিন পর আবির বাবুর লাশটা কাটা হয়ে পড়ে থাকবে এই রাস্তার পাশে হাইটেনে। কল্লোল বাবু, বলো চুমকি, এটাকে? ও আমার জিগরি দোস্ত, ওর নাম লালা। ওকে আপনি ভালো করে দেখে নিন, আখিরে আপনার কাজে লাগবে। আইসি, তুমি সেই লালা গুন্ডা? কি হো বাবু সাহেব, এই সমস্ত সমাজ বিরোধীদের নৈবিদ্যার উপর বসে থাকা মুন্ডা। সে তোমাকে দেখেই আমি বুঝে নিয়েছি। দেখলেই কতটুকু বুঝবে বাবু, কাজ করলেই বুঝতে পারবে। মানুষ খুন করতে পারবে? আরে সেটা তো আমার জল ভাত। কত টাকা নেবে? আপাতত 1 লাখ। আমি যা বলবো তা শুনবে? শুনবো, তবে ভালোবেসে বললে, চোখ দেখালে নয়। তার মানে যারা আমাকে ভালোবাসে তাদের আমি মারি না, আর যারা আমাকে চোখ রাঙায় তাদেরও আমি ছাড়ি না। ওকে ওকে, তোমার দ্বারা হবে, আমি তোমাকে পরে ডেকে নেবো। এখন তুমি আসতে পারো। ঠিক আছে বাবু সাহেব, এখন আমি আসছি। আমার সাথে কথা বলুন বাবু সাহেব। কি কথা? আপনার হবু স্ত্রী চন্দনা দেবী আবির বাবুর সাথী হয়ে আপনাকে আর আপনার ভাবি শ্বশুরকে কুপকাত করার চেষ্টা করছে, সে কথাটা কি আপনি ভুলে গেলেন? চন্দনা যে আবিরের হাতে গোলাপ তুলে দিয়ে তার হাতে হাত মিলিয়েছে, সে খবরটা আমি পেয়ে গেছি। আরে সারা শুয়োরের বাচ্চা, সে খবরটা তো আমি দিয়েছি। চন্দনাকে না পেলে রাখাল পাত্রে বিশাল সম্পত্তির মালিক কিন্তু আমি হতে পারবো না। প্রয়োজনে রাখাল পাত্রকে আমি খুন করবো। খুন! আগুন লাগে গেছে, আগুন! আর সেই আগুনে পুড়ে যাও প্রতিহিংসার ছাই ঘেটে ঘেটে একটু একটু করে কুড়িয়ে নেব প্রতিশোধের ফাগুন। আচ্ছা আচ্ছা চুমকি, এখন আমি কি করব? কি আর করবে? আজ কোন রকমে ঘুমিয়ে নিন, চন্দনা দিদিমণির শরীর মনে করে এই পাশ বালিশটাকে কোলে টেনে নিন। কাল সকাল হলে না হয় একটা নতুন মাল জোগাড় করে আপনার হবু শ্বশুরের কোলে সেটে দেবেন। তোর কি পর্যন্ত আমি কি মইনি হয়ে থাকবো? মইনি কেন গো বাবু, এই চুমকি না হয় তোমার মুখে গুজে দেবে রাজা মার্কা কইনি। আমি কোনোদিন চোখেই দেখিনি। তাহলে তোমাকে রজনী গুচ্ছ দেওয়ার খবরটা সে কি করে দিল কল্লোল সামনে? তা তো বলতে পারবো না। যাকে ওইসব কথা তুমি বাদ দাও, আগে তুমি তোমার বাবার অপরাধের এভিডেন্স গুলো আমাকে দাও। এই নাও, আমার বাবার কয়েকটা বন্ধুর চিঠি আর কয়েকটা সুন্দরী মেয়ের ছবি আর কোনো এভিডেন্স নেই? আছে, অনেক আছে। বাবা কোথায় লুকিয়ে রেখেছে আমি খুঁজে পাচ্ছি না। তুমি এক কাজ করো, তুমি একটু ভালো করে খুঁজে দেখো। দেখো তোমার বাবা এই সময় ঘরে নেই, এই সুযোগ হয়তো আর কখনোই আসবে না। তা অবশ্যই ঠিক। তাহলে তুমি এখানটা একটু দাঁড়াও, আমি বাবার ঘরে আরেকবার গিয়ে দেখি আর কোনো প্রমাণ জোগাড় করতে পারি কি না। হ্যাঁ হ্যাঁ, দেখো 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 দেখো। অপরাধ বিজ্ঞানে একটা কথা রয়েছে, অপরাধী তার পদচিহ্ন নিজেই ফেলে রেখে যায়। তার পাপের ছায়া ঘটনাস্থলের আশেপাশে থাকেই থাকে। যেমন ছায়া পড়েছে আমার স্ত্রী তাপসীর চোখে মুখে আর জয়ন্তদার প্রতিটি পদক্ষেপে। তাই তো খুব ধীর গতিতে পা ফেলে নানা রকম এভিডেন্স সহ আমাকে খুব তাড়াতাড়ি প্রকাশ করতে হবে আমার লেখা প্রবন্ধ। নারী প্রতিবাদী হয়ে যে লেখা লিখে নারীর সমাজে ফুল ফুটাতে চাইছেন, সেই ফুল কি কোনোদিন ফুটবে আবির বাবু? একটা চেতনার গাছ লাগিয়ে সেই গাছের গোড়ায় যদি প্রত্যেকদিন একটু একটু করে শিক্ষার জল ঢালা হয়, তাহলে সব ফুল না ফুটলেও কিছু ফুল তো ফুটবে সকাল বাবু। তার ফলে হয়তো আপনাকে ছেড়ে চলে যেতে হবে এই দেশের মাটি। তার আগে এই মাটিতেই আমি পুঁতে রেখে যাব বৃক্ষের সেই নিষিদ্ধ ফলের আটি। তাই নাকি? শুধু তাই নয়, দেখতে পাবেন কিছুদিনের মধ্যে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে জন্ম নিয়েছে মহিলা জাগরণ সমিতি। আপনার জাবিদটা বোধহয় ভুল হয়ে গেছে। কিন্তু আপনি কি করে মানুষের শাশ্বত নীতি পরিবর্তনকে ভুলে গেলেন? চন্দনার মতো মেয়ে আমি নই বলে? কি বললেন? ঠিকই বলেছেন। আপনি আপনার মায়া জাল দিয়ে চন্দনাকে ধরতে চাইছেন। না, হ্যাঁ,
আপনি জানেন না চন্দনা তার বড় লোক বাবার একমাত্র মেয়ে, তাই তাকে ফুসলে ফাসলে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে তার যৌবন ভোগ করতে চান, আর সেই সঙ্গে ভোগ করতে চান আমার দাদার বিশাল সম্পত্তি। ঠিক বলেছেন। এই মুহূর্তে আপনাকে দেখে মনে হচ্ছে আমার স্ত্রী তাপসীর চরিত্রের সঙ্গে আপনার চরিত্রের কোনো তফাৎ নেই। যেমন তফাৎ নেই এদেশের সব থেকে চরিত্রহীন পুরুষদের সঙ্গে আপনার এই চরিত্রের। আমার হিসেবে আপনি এবং আপনি আপনারা দুজনেই জানেন না চরিত্র শব্দের মানেটা কি। আপনি কি জানেন ভাটার টান না থাকলে নদীর জলকে সমুদ্র কখনো টানে কি? আপনি নিজের ছায়া নিজে কখনো দেখেছেন কি? আপনি তো অনেকের অনেক ছবি আঁকলেও নিজের ছবি কখনো এঁকেছেন কি? কি বলতে চান আপনি? সেদিন আমার ভাবি শ্বশুর মশাইকে অপমান করে যাওয়ার পর ভাতারে বাড়িতে ঢুকেছেন কোন সাহসে? সাংবাদিকদের সাহস একটু বেশি হয়ে থাকে। আর সেই সাহসে সাহসী হয়ে চন্দনাকে ভালোবাসতে চাইছেন? হ্যাঁ, আমি চন্দনাকে ভালোবাসি ঠিকই, তবে পাওয়ার জন্য নয়, কারণ আমি একজন বিবাহিত। এদেশের শতকরা 60 জন বিবাহিত বেশি কলঙ্কিত। হ্যাঁ, তার মধ্যে আপনার ভাবি শ্বশুর ওই রাখাল পাত্র। মুখ সামলে কথা বলবেন, মনে রাখবেন বাদ থেকে লোকজন ডেকে বের করে দেবো আপনার তর্জন গর্জন। দুর্জনকে বর্জন করুন সকাল বাবু, চন্দনা জানতে পারলে ভীষণ কষ্ট পাবে। স্টপ স্টপ ননসেন্স। বারবার শুধু চন্দনা চন্দনা বলে বন্দনা করবে না। জানো চন্দনা আমার ভাবে স্ত্রী। যেন কাপড় চুপড় কেচে রেডি করা আছে, বাকি আছে শুধু স্ত্রী। তোর অবৈধ প্রেমের রাজমিস্ত্রিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল, বলে ঘর ধাক্কা দিয়ে এখনই বাড়ি থেকে বের করে দেবো। তাই যদি পারেন তাহলে আপনাদের ওই বলটাকে আমি ফুলটস করে একেবারে ছক্কা হাঁকিয়ে দেবো, ছক্কা। আমি তখন তোমার হাতে হাত মিলিয়ে বলবো, সাবাস আবিদা সাবাস, দারুণ খেলা খেলেছো। এই না হলে সাংবাদিক। চন্দনা তোমার ডান দিক বাঁ দিক দুদিক বন্ধ করে দেবো। মনে রেখো আমি তোমার ভাবি স্বামী, তাই আমার সামনে আর কোনোদিন তুমি অন্য পুরুষের হাত ধরবে না। আবিদা তুমি কিছু বলবে না? আমি এই এই হারামজাদি, আর কোনোদিন আবির্দা বলে সম্বোধন করে ডাকবি না। তাহলে আরেকবার ডাকি। আবিদা আপাতত তুমি বাড়ি চলে যাও, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। না, আর দেখা হবে না। হবে 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 হবে। চাঁদ উঠলে যেমন জ্যোৎস্নার সঙ্গে দেখা হয়, আগুন জ্বললে যেমন বাতাসের সঙ্গে দেখা হয়, তেমনি আমি আর চন্দনা যখন উভয়কে ভালোবেসে ফেলেছি, তখন ওর ভালোবাসার সঙ্গে আমার ভালোবাসার দেখা হবে 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 হবে। আবিদা চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জানি বলে জেনেছি, জানি বলে মেনেছি, মন বলে তুমি যে তার কেউ দামি। তুমি ধরা দিয়েছো, কাছে টেনে নিয়েছো, নতুন জীবন যেন পেয়েছি আমি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও।
দাদা, ও তোমার কোন সম্পর্কের দাদা? আমার তুই কি জানিস ওই রকম লোকেরা দাদা সেজে কত বোনের সর্বনাশ করেছে? আবিরটাকে চেনার দৃষ্টি তোমাদের চোখে নেই। সেই জন্যই বুঝি তোমার চোখে আজ আবিরের রং। তবে খুব সাবধান, তোমার আমার মাঝখানে আমি কোনো আবিরের রং লাগতে দেবো না। প্রয়োজন ওই জানোয়ারটার বাড়ি থেকে ও স্ত্রীকে আমি সব কথা বলে দেবো। দেয় উচিত না। হ্যাঁ, ওই জানোয়ারটা আমাদের বিজনেসের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেওয়ার জন্য লালসার হাত বাড়িয়েছে। তাই দরকার হলে ওর হাত দুটোকে কেটে পা দুটোকে ভেঙে গুলি করে আবিরের লাল রং আমি কালো করে দেব। আর এই কথাটা তোমার জেনে রাখাই ভালো। শেষ সুযোগ তুমি পাবে না শয়তান। এই চন্দনা বেঁচে থাকতে আবিরদার কোনো ক্ষতি করতে তুমি পারবে না। এই কথাটা তোমারও শুনে রাখা ভালো। তবে রে কালামুখী, হেকের মতো দেখছিস যে জানোয়ারটা তোর বাবার মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলতে চাইছে, সেই লম্পটটার হাতেতে পুতুল হতে চাইছে। তার মানে দাদা বাড়িতে এলে তোর কথা আমি সব বলে দেবো। কি বলবে তুমি? তুই আবিরের সঙ্গে প্রেম করছিস, তোর বাবার বিজনেসের সব কাগজপত্র ওর হাতে তুলে দিয়ে দিচ্ছিস। আমি? তুই ভুলে গেছিস তোর বাবার পরিচয়, তোর পরিচয়। ওই পুরনো মদ আমি মানি না। কেন মানিস না? এদেশের মেয়েরা চিরকাল হয় বাবা নাহলে স্বামীর পরিচয় পরিচিত, কিন্তু বর্তমান যুগের মেয়েরা নিজেদের পরিচয় প্রতিষ্ঠিত হতে পারে। এদেশ কিন্তু পুরনো বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। তুমি বলো, তুমি কোন বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছো? আমি তোর বাবার বিশ্বাসের পাহাড়ে। তোমার ওই বিশ্বাস কিন্তু খুব তাড়াতাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। কখনো নয়, আমার দাদা মানুষ নাম দেবতা। তাহলে তোমার পরমাধ্যা দেবতার কাটচুপির কথা শোনো। যে সুচরিতার ছবি নিয়ে আজ তুমি স্বপ্ন দেখছো সেটা শুধুমাত্র পরিহাস। এটা তোর উপহাস। উপহাস নয় কাকা, এটাই তোমার দাদার অন্ধকারময় চরিত্রের ইতিহাস। সত্যি তুই দাদার জীবনে একটা অভিশাপ হলে আশীর্বাদ। কারণ বাবা তার স্বার্থ সিদ্ধির জন্য আমাকে ভেবেছে হাতের পাঁচ, আর তোমাকে করেছে তুরুপের তাস। কথাটা কিন্তু চন্দ্র সূর্যের মতো সত্যি। আবিরের প্রেমে পড়ে মেয়েটার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তাই নিজের প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য আমার ভালোবাসাটাকে মেরে ফেলতে চাইছে। বোকা কোথাকার, তাই কখনো হয়? অত বোকা আমি নয়। সুচরিতা, কি সুন্দর তোমার দুটো টানা টানা চোখ, এই নাই ফিগার, কেউ কোথাও নেই। এই সুযোগে আমি ওর গালে একটা চুমু খেয়ে নেই। যাক, শত্রু পরে পরে লক্ষ্মী আসবে আমার ঘরে। কে শত্রু দাদা? সুচরিতা, সুচরিতা। কেন দাদা, সে কি করেছে? একটি টোটো চালকের সঙ্গে প্রেম করে তাকে বিয়ে করে নিয়েছে। সুচরিতা! কাঁদিস না, কাঁদিস না ভাই, কাঁদিস না। ওকে আমি যোগ্য জবাব দেবো। সে যেমন ডাক্তার হয়ে একটা টোটো চালককে বিয়ে করে তোকে ঠকিয়েছে, তেমনি আমিও একজন নাম করা মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে ওকে আমি দেখিয়ে দেবো। কিন্তু কোনো কিন্তু নেই। এই দেখ, এই দেখ মেয়েটির ছবি। দাদা, এই মহিলার পরিচয়? আরে কলকাতার নাম করা কলেজের প্রফেসর, নাম পরমা। প্রফেসর? আমার মতো বেকারকে সে বিয়ে করবে? আরে করবে না মানে তার বাপ করবে। ব্যাংকে তোর নামে 25 লাখ টাকার পাস বই দেখিয়েছি। আরে দেখ দেখ ভালো করে প্রফেসর মেয়েটাকে দেখ। দাদা, একটা ছবির পরিবর্তে আরেকটা ছবি। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? ছোটবেলা বর্ণ পরিচয়ের প্রথম পাতায় ওই অজগরের ছবি দেখেছিস বলে বড় হয়ে সানন্দা পত্রিকার পাতা উল্টে হটকেক মার্কা মেয়েদের ছবি দেখবি না। আরে তাই কি কখনো হয় দাদা? আরে এখানে যদি দেখতে লজ্জা পাস, বাড়ির ভিতরে গিয়ে একটু ভালো করে দেখে নে। দাদা, তুমি আমাকে মিথ্যা কথা বলছো না তো? ওরে ওরে ভাই, তুই যে আমার একমাত্র ভাই, তাই তো আমি তোকে চন্দনার চেয়ে বেশি স্নেহ করি। দাদা, তোর চোখে জল দেখলে আমি যে না কেঁদে থাকতে পারি না রে ভাই, আমি যে না কেঁদে থাকতে। দাদা, দাদা আমাকে খুব ভালোবাসে, নইলে আমার কান্না দেখে এত কাঁদবে কেন?